প্রোনাউন রেফারেন্সিং কথাটা শুনেই কিন্তু তুমি বুঝতে পারতেছো খাতা কলম নিয়ে বসার একটু দরকার আছে। কিছু জিনিস হয়তো লেখা লাগতে পারে, আর ম্যাক্সিমামই লেখা লাগবে না। তুমি আমার কথা শোনো, দেখো বোর্ডের প্রশ্ন সব সলভ করতে পারো কিনা। তুমি দেখবা পারবা ইনশাল্লাহ। এবার আসি প্রোনাউন রেফারেন্সিং নিয়ে। তো প্রোনাউন রেফারেন্সিং যে ব্যাপারটা, এই ব্যাপারটা বলার আগে আমি তোমাকে প্রোনাউন সম্পর্কে একটা ইনফরমেশন দিতে চাই। মেইনলি ব্যাপারটা হচ্ছে যে এই যে প্রোনাউন রয়েছে, এই প্রোনাউনের আসলে দরকার কেন, এটা আমাদের আগে জানা দরকার যে আসলে প্রোনাউন আমাদের দরকার কেন। মনে করো সে ফর এক্সাম্পল তোমাকে বলা হলো যে ভাষা আন্দোলন নিয়ে একটা প্যারাগ্রাফ অথবা একটা কম্পোজিশন লিখো, বোঝার ট্রাই করবা। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বলা হইলো যে ভাষা আন্দোলন নিয়ে একটা প্যারাগ্রাফ লিখো। দেখো তো, তোমাদের যদি ভাষা আন্দোলন নিয়ে কোনো প্যারাগ্রাফ লিখতে বলা হয়, তখন কিন্তু তোমার মাথায় কয়েকজন শহীদের কথা মনে পড়ে, যারা ভাষা শহীদ, অর্থাৎ ভাষার জন্য জীবন দিয়েছিল। যেমন রফিক, জব্বার, শফিক, বরকত, এই যে ব্যক্তিবর্গরা ছিলেন, তারা কিন্তু ভাষার জন্য জীবন দিয়েছিলেন। এখন ব্যাপারটা হয়েছে, এখন এই প্যারাগ্রাফের মধ্যে তুমি যদি বারবার রফিক, জব্বার, শফিক, বরকত এই কথাগুলা বারবার লিখো, লিখলে দেখা যাচ্ছে কি জানো, এই যে রফিক, জব্বার, শফিক, বরকত এই যে ব্যক্তিরা রয়েছেন, এই ব্যক্তিদের নাম বারবার পুনরাবৃত্তি করা হয়। তখন যারা গ্রামার লিখেন তারা বলল যে আমরা একটা কাজ করি, এই প্রোনাউনের পরিবর্তে নাউনের পরিবর্তে আমরা একবার বা দুইবার নাউন ইউজ করি, দেন পরবর্তীতে আমরা এই নাউনের পরিবর্তে এই নাউনকে ইন্ডিকেট করে এমন কিছু শব্দ ব্যবহার করি যেটার নাম হচ্ছে প্রোনাউন। এই কারণে কিন্তু বলা হয়েছিল প্রো মানে পরিবর্তে, নাউন মানে নাউন, অর্থাৎ প্রোনাউন। এই যে দেখো, তোমাদের যদি আমি এখানে একটু আসি, এই প্রোনাউনের মধ্যেই কিন্তু একটা কথা এখানে লুকাই আছে যে এই প্রো মানে হচ্ছে পরিবর্তে, বুঝছো? আর নাউন মানে নাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যখন কোনো কিছু ইউজ করা হয় তখন তার নাম দেওয়া হয়ে থাকে প্রোনাউন। এখন ব্যাপার হচ্ছে যে ভাইয়া তাহলে প্রোনাউন রেফারেন্সিং ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, আমি আগে তোমাকে দুইটা এক্সাম্পল বলি। এক্সাম্পলটা হচ্ছে এরকম, মনে করো আমি এই প্রোনাউন রেফারেন্সিং এর দুইটা কথা আগে একটু বলতে চাই। নাম্বার ওয়ান, এই প্রোনাউনটা হয়ে থাকে দুইটা প্যাটার্নে, ভুল, হ্যাঁ মনোযোগ দিও। একটা প্যাটার্ন হচ্ছে নাম্বার ওয়ান, ডিরেক্টলি রং প্রোনাউন ইউজ করা হয়, রং প্রোনাউন। আমি উদাহরণ দিব, তুমি আগে বোঝার চেষ্টা করো। রং প্রোনাউন ইউজ করা হয়। নাম্বার টু, একটা হচ্ছে আনক্লিয়ার প্রোনাউন ইউজ করা হয়। মনোযোগ দিও, আনক্লিয়ার প্রোনাউন। আমরা দুইটা প্যাটার্নে যাব, যদিও বইগুলোতে এইভাবে লেখা নাই, আমি যেভাবে বলছি এইভাবে না, বাট আমার কাছে মনে হয়েছে এটাই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে একটা স্টুডেন্টকে বোঝানোর। দ্যাটস ওয়াই আমি এই দুইটা প্যাটার্নে যাচ্ছি। নাম্বার ওয়ান, একটা হচ্ছে রং প্রোনাউন, আর একটা হচ্ছে আনক্লিয়ার প্রোনাউন। রং কেমন? আমি ধরো সে ফর এক্সাম্পল আমি তোমাকে বলছিলাম ভাষা আন্দোলনের কথা। এখন আমি যদি তোমাকে রফিকের কথা বলি, যে রফিক, হ্যাঁ প্রথম ভাষা শহীদ যিনি, তো এই রফিক যে ভাষা শহীদ, এই রফিকের পরিবর্তে আপনি মনে করেন লিখে দিলেন যে রফিক তো একটা পুরুষ। তাহলে রফিক যদি পুরুষ হয়, এখন আমি যদি শি লিখি, তাহলে বলেন তো এই শি কি আসলে রফিকের সাথে যায়? যায় না, কারণ শি তো হচ্ছে মেয়েদের সাথে যায়। বাট আপনি যখন রফিকের পরিবর্তে শি লিখছেন, তখন এটা একটা রং প্রোনাউন হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি রং ইউজ করতেছেন। এরপরে মনে করেন আসছে হচ্ছে রহিমা, কিন্তু আপনি দিয়েছেন হি, তাইলে কিন্তু এটা রং হচ্ছে, এটা করতে পারবেন না আপনি। তার মানে আপনাকে একদম অ্যাপ্রোপ্রিয়েট ইউজ করতে হবে। এখন যদি কয় রফিক এবং সালাম, তার মানে দুইজন। দেখো রফিক এবং সালাম, এখানে দুইজনের নাম উল্লেখ করছে, দুইটা নাউন আছে। তো এই দুইটা নাউনের পরিবর্তে কিন্তু আপনাকে ইউজ করতে হবে দে ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? দে, হ্যাঁ দে ইউজ করতে হবে। এরপরে মনে করো আছে হচ্ছে গিয়ে বলা আছে একটা ডগের কথা, হ্যাঁ একটা কুকুরের কথা বলা আছে, সাবজেক্ট আছে ডগ। এখন তুমি ডগের পরিবর্তে গিয়ে লিখছো হচ্ছে শি। ডগ কি আসলে শি হয়? না। তো এই যে প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন তোমরা ইউজ করতে ছোটবেলা থেকে, এই পার্সোনাল প্রোনাউনের মধ্যেই ম্যাক্সিমাম ঘাবলাটা দিয়ে থাকে। বুঝার ট্রাই করো। ঘাবলাটা কেমন? ওই যে রং প্রোনাউন ইউজ করা, রং প্রোনাউন ইউজ করা, হ্যাঁ যে আসলে চাইছে একটা পুরুষবাচক, দিছে মহিলাবাচক, চাইছে বস্তুবাচক, দিছে পুরুষবাচক। তার মানে এই যে প্রোনাউনের যে তারতম্যটা, এটা কিন্তু করা যাবে না। একদম পরিষ্কার থাকতে হবে যে আসলে এখানে যেই রঙের যে ব্যাপারটা, এই রং কোনোভাবেই করা যাবে না। তার মানে রংটাকে তোমাকে করতে হবে রাইট। বুঝার ট্রাই করো, রংটাকে করতে হবে রাইট, আর এই যে আনক্লিয়ারটাকে করতে হবে তোমার ক্লিয়ার। আনক্লিয়ারের একটা এক্সাম্পল দেই। আনক্লিয়ারের এক্সাম্পল দেওয়ার আগে চলো আমরা তিনটে এক্সাম্পল দেখাই নিয়ে আসি।
এখানে এই জায়গা দেখো তিনটে এক্সাম্পল আছে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। তিনটে এক্সাম্পল তোমাকে ভালো করে বুঝতে হবে, একদম ক্লিয়ার বুঝতে হবে। মনোযোগ দাও, লেখা আছে ওয়ান্স এ ডগ ফাউন্ড এ পিস অফ মিট। মনোযোগ দিও, আমি কিন্তু রুলস রেগুলেশন যাচ্ছি না, খুব কেয়ারফুলি শুনবা। তুমি দেখো এগুলো করার পরে তোমার কাছে পানির মতো লাগবে জিনিসগুলো, একদমই সহজ লাগবে। দেখো লেখা আছে ওয়ান্স এ ডগ ফাউন্ড এ পিস অফ মিট। এই যে দেখো এ ডগ ফাউন্ড এ পিস অফ মিট লেখা আছে হি ওয়াজ ক্রসিং দ্য ক্যানেল। এবার বলো তো এই জায়গায় হি বসাইছে, এই যে হিটা বসাইলো, এখানে ক্রস করার কথা বলছে, একটা ক্যানেল ক্রস করার কথা বলছে। এই ক্রস কি হি কি আসলে পুরুষবাচক শব্দ না? তাহলে হি যদি পুরুষবাচক শব্দ হয় সেক্ষেত্রে এই ডগের পরিবর্তে তো তুমি হি লিখতে পারো না। হ্যাঁ, ডগের পরিবর্তে তুমি হি লিখতে পারবা না, কারণ ডগ তো আসলে কোনো পুরুষ না, রাইট? এটা যেহেতু পুরুষবাচক না, মানে পার্সোনাল প্রোনাউনের হি সি এগুলোর সাথে যায় না, দ্যাটস ওয়াই তুমি এখানে হি ইউজ করা মানে হচ্ছে তুমি এখানে রং ইউজ করতেছো। তার মানে এটাকে চেঞ্জ করতে হবে। এটাকে যখন তুমি চেঞ্জ করবা, এরকম তোমার টোটাল 5টা থাকবে, এরকম 5টা বা 6টা বা 8টা সেন্টেন্স থাকবে। এই সেন্টেন্সের মধ্যে তোমার এই রং অবস্থা থাকবে অথবা আনক্লিয়ার থাকবে। দেখো এখন এই ডগের পরিবর্তে, এই ডগ তো আসলে হ্যাঁ মানে নিম্ন জাতীয় প্রাণীর ক্ষেত্রে কখনো হি বা সি বসে না, সবসময় ইট বসে। এই কারণে এখানে লিখতে হবে ইট ওয়াজ ক্রসিং এ ক্যানেল। তার মানে এই যে তুমি দেখো ডগের পরিবর্তে যে ইট লিখছো, এই ব্যাপারটাকে তুমি কি করছো, রং ইউজ করছিল, রংটাকে তুমি রাইট করেছো। হ্যাঁ, এই যে আমি একটু আগে দেখে আসলাম যে একটা হচ্ছে রং, এই রংটাকে তুমি রাইট করতে পারো। দুইটা প্যাটার্নে প্রশ্ন হয়, একটা হচ্ছে রংটাকে তুমি রাইট করবা, আর একটা হচ্ছে আনক্লিয়ারটাকে ক্লিয়ার করবা। আমি এখন আনক্লিয়ারের উদাহরণ দিব, একটু মনোযোগ দাও। আনক্লিয়ারের উদাহরণ দেখো, বাংলাদেশের অ্যাক্ট্রেস অপু বিশ্বাস সেড টু বুবলি, আর একজন অ্যাক্ট্রেস সাকিব খানের 2 বউ, এই দুইজনের ঘটনা এখানে তুলে দিছে। কি তুলে দিছে? অপু বিশ্বাস সেড টু বুবলি, অপু বিশ্বাস বুবলিকে বলল, কি বলল? শি উড এনজয় মোর টাইম উইথ সাকিব খান, অর্থাৎ সে কি করবে, সাকিব খানের সাথে আরো বেশি টাইম এনজয় করবে। এখন তোমার কাছে আমার প্রশ্ন, আমাকে একটু কাইন্ডলি এখানে একটু বলবা, তোমরা বলবা এই যে শি শব্দটা যে আমি দিয়েছি, বলতো এখানে যদি আমি একটু তোমাদের বলি যে এই যে হচ্ছে গিয়ে তোমার বুবলি, এই যে বুবলি আর এই যে হচ্ছে অপু বিশ্বাস, তাহলে এই যে বুবলি আর অপু বিশ্বাস এই যে দুইজনই তো মহিলা। এখন কে বেশি টাইম সাকিব খানের সাথে এনজয় করবে, এখন তুমি এটাকে ক্লিয়ার করতে হবে। ওখানে লেখা আছে শি, এখন শি দ্বারা তো তুমি বুঝতেছো অপু বিশ্বাসকেও বুঝায়, তুমি আবার শি দ্বারা বুঝতেছো বুবলিকেও বুঝায়, তাহলে তুমি কাকে বুঝাবা, এটা হচ্ছে বিষয়। এখন যদি এইভাবে তুমি রেখে দাও, তার মানে ব্যাপারটা সম্পূর্ণ আনক্লিয়ার। আসলে কি অপু বিশ্বাস কি বেশি টাইম সাকিব খানের সাথে কাটাবে, নাকি হচ্ছে বুবলি বেশি টাইম সাকিব খানের সাথে কাটাবে, এটা তোমাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার করতে হবে। অর্থাৎ এখানে তোমার একটা নাউন ইউজ করতে হবে। তখন এখানে যেমন তুমি প্রোনাউন ইউজ করে পেরে গেছো, কারণ এই ডগের পরিবর্তে ইট বসে, এখানে আনক্লিয়ার ছিল না, কিন্তু এখানে প্রোনাউন আছে, এই প্রোনাউনটাকে তোমাকে ক্লিয়ার করতে হবে। যদি অপু বিশ্বাস বেশি টাইম কাটায় সাকিব খানের সাথে, তাহলে অপু বিশ্বাসের নাম দিতে হবে। যদি বুবলি বেশি টাইম সাকিব খানের সাথে কাটায়, তাহলে বুবলির নাম দিতে হবে। এবার তোমার কাছে আমার প্রশ্ন, বলো কে বেশি টাইম কাটায়? বলো। তার মানে দেখো এখানে অপু বিশ্বাস, রাইট, আর এখানে আছে বুবলি। তার মানে এই দুইটার মধ্যে আমি যদি মনে করি যে অপু বিশ্বাস খুব রাগ মন, ভারাক্রান্ত মন নিয়ে বলছে যে বুবলি আরো টাইম কাটাবে বুঝি সাকিব খানের সাথে, তার মানে এখানে তোমার এই বুবলির নাম দিয়ে দিতে হবে। যদি এখানে তুমি বুবলির নামটা দিয়ে দাও, তাহলে ব্যাপারটা হইলো কি ক্লিয়ার হয়ে গেল। তার মানে এই যে আনক্লিয়ার প্যাটার্নটাকে তুমি ক্লিয়ার করছো, আর এই ক্লিয়ার করার নামই হচ্ছে প্রোনাউন রেফারেন্সিং। তার মানে দুইটা বিষয় আমি তোমাকে আবার ক্লিয়ার করছি। নাম্বার ওয়ান, যদি কোনো রং প্রোনাউন থাকে, রং প্রোনাউন অর্থাৎ জেন্ডারের সাথে মিলছে না, নাম্বারের সাথে মিলছে না, সেটাকে তুমি একদম রংটাকে রাইট করবা। আর একটা ব্যাপার কি, যদি এমন হয় যে জিনিসটা ক্লিয়ার না, হ্যাঁ কোন কাকে বোঝাচ্ছে জিনিসটা ক্লিয়ার না, তাহলে তোমাকে কি করতে হবে, আনক্লিয়ার প্রোনাউনটাকে জাস্ট ক্লিয়ার করে ফেলতে হবে। আর এই ক্লিয়ার করা এবং হচ্ছে রংটাকে রাইট করা, এই দুইটা প্যাটার্নের নামই হচ্ছে প্রোনাউন রেফারেন্সিং। দেখো আর একটা উদাহরণ দেই, লেখা আছে কিয়া দাস has failed in the examination, অর্থাৎ কিয়া দাস কি করছে, পরীক্ষায় ফেল করছে। দিস ইজ এ ব্যাড নিউজ টু হার, এটা তার জন্য একটা খারাপ সংবাদ। অন হিয়ারিং ইট, এখন প্রশ্ন হচ্ছে অন হিয়ারিং ইট
শি কমিটেড সুইসাইড, অর্থাৎ এটা শুনতে পেরে সে হচ্ছে সুইসাইড করার সিদ্ধান্ত নিয়েছে বা সুইসাইড করেছে। এবার আমাকে বলো তো এখানে অন হিয়ারিং ইট, এই ইট দ্বারা আসলে কাকে বুঝাইছে? আমাকে একটু কাইন্ডলি অ্যান্সার দাও তো, ইট দ্বারা কাকে বুঝাইছে? দেখি তো তোমাদের কাছ থেকে অ্যান্সার আশা করি প্লিজ। আচ্ছা সাদিক, ভালো আছি ভাই, সাদিক জিজ্ঞেস করছে ভালো আছি, ওকে। আচ্ছা তোমরা জানো না, সাকিব খান জানে, ভেরি গুড। আমাকে একটু কাইন্ডলি একটু জানাও তো, এই যে হিয়ারিং ইট, এই ইট ইট কি শুনতে পেয়ে বলো তো? শুনতে পাওয়ার জিনিসটা কি, কি শুনতে পাইছিল বলো তো? ওকে, আমাকে একটু কাইন্ডলি একটু বলো তো, আমাকে একটু কাইন্ডলি বলতো, এখানে বলা আছে অন হিয়ারিং ইট, অন হিয়ারিং ইট, এই ইট ইট দ্বারা আসলে কাকে বুঝাইছে বা কি কি শুনতে পেয়ে? এখানে বলতো ওয়ান হিয়ারিং ইট, তার মানে কি শুনতে পেয়ে সে হচ্ছে সুইসাইড করার সিদ্ধান্ত নিয়েছিল বলো? ভেরি গুড, সোহাগ, সোহাগ সঠিক অ্যান্সার করেছো, ধন্যবাদ সোহাগ, সঠিক অ্যান্সার করেছো। আনিস ভাই আছে যেখানে ভয় নাই সেখানে, ভেরি গুড। এই তো ব্যাড নিউজ, ভেরি গুড। আফরিন জাহান সঠিক অ্যান্সার করেছো। দেখছো জিনিসটা, আমি এখন যদি তোমাকে 40টা রুলস পড়াইতাম প্রোনাউন রেফারেন্সিং এর জন্য, এটা বুক আমি ছাড়া আর কিছু না। এখানে রুলস এর কিছু নাই, তোমাকে এত রুলস পড়ানো কি আছে? তুমি জাস্ট সিম্পল প্যাটার্নে দেখবা আর ধরবা আর অ্যান্সারটা করবা, একদম সিম্পল, ভেরি গুড। একটু পরে ওকে ওকে, একটু আমাকে কাইন্ডলি এখানে একটু জানাও তো, ওয়ান হিয়ারিং ইট তার মানে কি শুনতে পেয়ে বলো তো? এখানে ইট দিলে কিন্তু আমরা অনেক কিছুই বুঝতেছি, যে পরীক্ষার কথা শুনতে পেয়ে অথবা খারাপ সংবাদ শুনতে পেয়ে। এখন একটা মানুষ সুইসাইড করেছে, এই সুইসাইড করার কাজটা করেছে কেন বলো তো? কারণ হচ্ছে সে খারাপ সংবাদ শুনতে পেয়েছে, দ্যাটস ওয়াই অন হিয়ারিং ব্যাড নিউজ। হ্যাঁ, অন হিয়ারিং ব্যাড নিউজ, অন হিয়ারিং ব্যাড নিউজ শি কমিটেড সুইসাইড, দ্যাটস ওয়াই এই ইটটাকে তোমাকে কি করতে হবে? ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করে এখানে নাউন ইউজ করতে হবে। এখানে একটা জিনিস দেখো, আমি তোমাদের একটা জিনিস এখানে ক্লিয়ার করি, মনোযোগ দাও। যখন তুমি প্রোনাউনের মধ্যে দুইটা প্যাটার্নে আগাচ্ছ, নাম্বার ওয়ান প্যাটার্ন হচ্ছে যে ভাইয়া আমরা যদি এরকম পাই যে প্রোনাউনটা হচ্ছে গিয়ে রং, হ্যাঁ রং ইউজ করা আছে, টোটাল 5টা থাকবে 5 মার্ক, এই রং ইউজ করা আছে। যদি রং ইউজ করা থাকে তখন তোমার কাজটা একদমই সিম্পল, তো তখন কি করতে হবে? তোমাকে রাইট করে দিতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। আর যদি এমন হয় যে ব্যাপারটা টোটালি আনক্লিয়ার, তখন কিন্তু তোমাকে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করার ক্ষেত্রে কিন্তু আর একটা ঝামেলা আছে। ক্লিয়ার করার ক্ষেত্রে দেখো, আমি কিন্তু এই জায়গায় কিন্তু বুবলির কথা বলেছিলাম, অর্থাৎ এখানে কিন্তু আমি ডিরেক্টলি নাম উল্লেখ করেছি। এরপরে দেখো অন হিয়ারিং ইট, এখানে কিন্তু অন্য কিছু ইউজ করলে হবে না, এখানে ওয়ান হিয়ারিং ব্যাড নিউজ, একদম ডিরেক্টলি ব্যাড নিউজের কথা উল্লেখ করতে হবে। তার মানে এখানে দেখো নাউনটাকে একদম ইন্ডিকেট করতে হবে। তার মানে আমরা বুঝতে পারলাম একটা জিনিস, সেটা হচ্ছে এরকম যে যদি কোনো অবস্থাতে আমরা দেখি যে প্রোনাউনটা আনক্লিয়ার আছে, তাহলে ক্লিয়ার করার জন্য আমার ওই জায়গাতে একটা নাউন ইউজ করতে হবে। হ্যাঁ, ক্লিয়ার করার জন্য অবশ্যই আমি একটা নাউন ইউজ করব। আর যদি রং হয়, রংটাকে জাস্ট আমি রাইট করে দিব, জাস্ট এনাফ। কথা বুঝছো কিনা? তবে এই ধরনের প্রশ্ন আমি কয়েকটা রুলস পড়াবো, আমি বলছিলাম জাস্ট জানার জন্য। তুমি দেখবা প্রশ্নে সলভে চলে যাব, এইটুক আইডিয়া তোমাকে দিয়েছি, এইটুক আইডিয়া তুমি বুঝছো কিনা। একটা হচ্ছে রং প্রোনাউন আর একটা হচ্ছে আনক্লিয়ার প্রোনাউন, এতটুকু যদি বুঝে থাকো তোমার দ্বারা সব প্রশ্ন সলভ করা সম্ভব ইনশাল্লাহ। এবং আমি তোমাকে তো দেখাবো যে ঢাকা বোর্ডের এবং অন্যান্য যত বোর্ড আছে, 8টা বোর্ড আমি সিলেক্ট করেছি, যে 8টা বোর্ডের প্রশ্ন একটু পরে তোমাকে আমি সলভ করাবো। এবার আমরা চাই কয়েকটা বেসিক রুলসে, যেগুলা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তোমাকে জানতেই হবে। একটু মনোযোগ দিই। বেসিক রুলসের মধ্যে ওই যে আমাদের একটা কথা আছে, আমি জাস্ট একটু দ্রুত পড়ে যাব, দেখবো আমরা পেরে গেছি। যদি তুমি প্রোনাউন রেফারেন্সিং আজকের পর না পারো, তখন আমাকে একটা নক দিয়ে বললো যে ভাই আমি পারিনি। দেখো এখানে লেখা আছে এই যে প্রোনাউন, প্রোনাউন সবসময় তার আগের নাউনটির নাম্বার অনুযায়ী বসে। ওই যে আমি একটু আগে বলছিলাম ডগের পরিবর্তে কিন্তু আমি ইট ইউজ করেছি। এরপরে আমি তোমাকে একটু আগে বলছিলাম যে ধরো এখানে লেখা আছে শি, হ্যাঁ ওই যে অপবিশ্বাস আর বুবলি দুইজনের ক্ষেত্রে শি লেখা আছে, তার মানে ওখানে আমি নাউন ইউজ করেছি। হ্যাঁ, তো এক্ষেত্রে মাথায় রাখতে হবে প্রোনাউনটা অবশ্যই তার নাম্বার অনুযায়ী বসবে। এবার দেখো এখানে একটা এক্সাম্পল আছে, এভরি ওয়ান, এই যে এভরি ওয়ান ইজ ট্রাইং দেয়ার, এই যে দেয়ারে ভুল আছে, দেখো এভরি ওয়ান ট্রাইং দেয়ার, তোমাদের আমি বলে দিছি, বলো তো এভরি ওয়ান ট্রাইং দেয়ার, এই দেয়ারের জায়গায় ভুল আছে, তাহলে দেয়ারের জায়গায় কি হবে আমাকে একটু কাইন্ডলি জানাও তো, দেয়ারের জায়গায় কি হবে? ওকে, দেয়ারের জায়গায় কি হবে আমাকে একটু জানাও তো। এভরি ওয়ান আছে, এভরি ওয়ান, এভরি ওয়ান মানে কি সিঙ্গেল, এক একজনকে বুঝাচ্ছে। যেহেতু এভরি ওয়ান এক একজনকে বুঝাচ্ছে, তার মানে এই দেয়ারের পরিবর্তে আমি নিজেই বলে দিচ্ছি, এখানে হিজ হবে অথবা হার হবে,
হয় হিজ নালে হার, অর্থাৎ এখানে হবে এভরিওয়ান ইজ ট্রাইং হিজ বেস্ট অথবা এভরিওয়ান ইজ ট্রাইং হার বেস্ট টু উইন দ্য ম্যাচ। বাট এখানে যদি আমি বলি দেয়ার দ্বারা কিন্তু একাধিক বুঝায়, কিন্তু এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল একজনকে বুঝিয়েছে। দ্যাট মিনস এখানে কিন্তু এভরিওয়ান অর্থাৎ একদম সিঙ্গেল একজনকে বুঝিয়েছে। এখানে এভরিওয়ান বলতে পুরুষবাচকও হতে পারে, এভরিওয়ান বলতে মহিলাবাচকও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমি যদি পুরুষবাচক হয় আমি দিব হিজ, আর যদি মহিলাবাচক হয় তাহলে দিব হার। এখন প্রশ্ন হচ্ছে হিজ অথবা হার কেন আনলেন? এখানে দেখো দেয়ার আছে, দেয়ার আমরা এরকম শিখেছি কিনা দেখো তো ভাইয়া, মনে পড়ে কিনা? দে, দেম, দেয়ার, দে দেম দেয়ার, হ্যাঁ এটা পড়েছি। তাহলে এটার পরিবর্তে আমি কি লিখবো? হি, হিম, হিস। তাহলে এই যে দেখো দেয়ারের পরিবর্তে আমি কি লিখবো? হিস, হিস বেস্ট। এখানে কি আমি লিখবো হি বেস্ট? এটা কি হয়? আমি যদি লিখি শি বেস্ট এটা কি হয়? বাট তোমার সেন্স কি বলে? অবশ্যই অ্যান্সার হবে হিজ অথবা হার বেস্ট। এরপরটা দেখো, এটা একটা নর্মাল কথা, এই ভুলটা তোমরা সবাই করো যে এখানে দেখো কোন নাম সিঙ্গুলার ব্যক্তিবাচক নাউনকে প্রোনাউন করলে সাবজেক্ট হিসেবে হি অথবা শি বসে। ওই যে আমি তোমাকে বলছিলাম ব্যক্তিবাচক যদি সিঙ্গেল হয়, হ্যাঁ সিঙ্গেল একজন, এই যে আনিস আহমেদ, আনিস আহমেদের পরিবর্তে তো শি দিতে পারবা না, আনিস আহমেদের পরিবর্তে দিতে হবে হি, হ্যাঁ। বাট আনিশা যদি হয় আনিশা, তাহলে আনিশার পরিবর্তে দেবা শি। এই লাইনটা দ্বারা এটাই বুঝাইছে যে এটা একটা মেয়েবাচক হইলে তোমার দিব শি রিলেটেড, যদি হয় পুরুষবাচক তাইলে দিব আমরা হি রিলেটেড। জাস্ট সিম্পল, এখানে চাপের কিছু নেই, চাপ মুক্ত থাকবা। এখানে দেখো, এখানে একটু দেখি আমরা, লেখা আছে দ্য স্টুডেন্ট, এটা কিন্তু দ্য স্টুডেন্ট ইজ, তার মানে এখানে স্টুডেন্টটা সিঙ্গুলার। যেহেতু স্টুডেন্টটা সিঙ্গুলার দেখো এখানে দে দিয়ে রাখছে, হ্যাঁ দে মাস্ট ফেল ইন এক্সাম, দে মাস্ট ফেল ইন এক্সাম বলছে যে দ্য স্টুডেন্ট ইজ ভেরি ইনঅ্যাটেন্টিভ বা ইনঅ্যাক্টিভ, অর্থাৎ স্টুডেন্টটা খুবই লেজি। যেহেতু লেজি তার মানে সে হচ্ছে পরীক্ষায় ফেল করবে। এখন আমি যদি বলি স্টুডেন্ট হচ্ছে লেজি কিন্তু তারা ফেল করবে, এখানে স্টুডেন্ট একজন, যেহেতু একজন তার মানে এখানে কিন্তু দের সাথে স্টুডেন্টের সম্পর্ক না। কিন্তু যদি এখানে স্টুডেন্টস হতো, যদি এখানে স্টুডেন্টস হতো মানে স্টুডেন্টস তার মানে সমস্ত স্টুডেন্টদের বোঝাচ্ছে, তাইলে আমরা এখানে দে দিতাম। বাট এখানে বলা হয়েছে স্টুডেন্ট, যেহেতু একজন সিঙ্গেল তার মানে এখানে দে হবে না, এখানে হবে হি। আর এই যে হি অথবা তুমি চাইলে শিও দিতে পারো। এখন প্রশ্ন হচ্ছে এটা কিন্তু ভাইয়া রং প্রোনাউন ইউজ করছে। এরপর দেখো আই টট দোলুন, এই যে দোলুনের কথা বলছে, দোলুন একটা মেয়ে, এখানে বলছে দে ডিড নট ফলো মাই লেকচার। এবার বলো দে ডিড নট, দোলুন কি দে হবে? দোলুনের পরিবর্তে কি হওয়া উচিত? দোলুন একটা মেয়ে, তাহলে এখানে হবে কি শি। এরপরে দেখো দ্য স্টুডেন্ট শুড ফলো মাই ডিউটি। এবার প্রশ্ন হচ্ছে এই জায়গা লেখা আছে দ্য স্টুডেন্ট শুড ফলো, এই জায়গা আছে মাই ডিউটি, বাই আমার ডিউটি কেন ফলো করবে? ওরা ওদের ডিউটি ফলো করবে। দ্য স্টুডেন্ট তার মানে এখানে আমি দিব হিজ ডিউটি অথবা হার ডিউটি, যদি মেয়ে হয় তাহলে দিব হার, আর যদি পুরুষ হয় তাহলে দিব আমি হিজ। আশা করি এই রুলস তোমরা বুঝছো, না বুঝার কোনো সুযোগ নাই। আমাকে একটু কাইন্ডলি জানাও যে সবাই বুঝছো কিনা। ভেরি গুড। আচ্ছা দ্য স্টুডেন্টস হইলে ভেরি গুড, দ্য স্টুডেন্টস হইলে হবে দে, আর দ্য স্টুডেন্ট ভেরি গুড। এখন একদম গুছাই ফেলছি, বুঝে গেছো, নাইস। তার মানে মোহনা সঠিক অ্যান্সার করেছো, ভেরি নাইস। তার মানে দেখছো এগুলা কিন্তু তোমাদের জানতে হবে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে। তুমি যখন পরীক্ষায় রিটেনে লিখবা, ফ্রি হ্যান্ড রাইটিং আমি যখন শিখাবো তোমাদের যে কত চমৎকার করে যে কোনো প্যারাগ্রাফ, যে কোনো কম্পোজিশন, যে কোনো অ্যাপ্লিকেশন, যে কোনো এরপর হচ্ছে গিয়ে তোমার গ্রাফ চার্ট কত চমৎকার করে লেখা যায়, সাজায় গুছাইয়া কত চমৎকার করা যায়। তো সেক্ষেত্রে যদি এই প্রোনাউনের ভুলগুলো তুমি করে ফেলো তাহলে কিন্তু তোমার জন্য একটা মারাত্মক ভুল হয়ে যাবে। তো আশা করি 1 নম্বর রুলস বুঝতে পেরেছো। পয়েন্ট নাম্বার 2 ভাই, পয়েন্ট নাম্বার 2 সিম্পল, আমি করাই ফেলছি। সেটা কি জানো? এই যে দেখো পয়েন্ট নাম্বার 2 তে কি বলছে, একদম ঠান্ডা মাথায় দেখো, বিশ্বাস করো রুলস নাই, অল্প কয়েকটা রুলস দেখো। কোন লেখা আছে প্লুরাল, ব্যক্তি অথবা বস্তুবাচক, প্লুরাল ব্যক্তি অথবা বস্তু। এখানে একটা জিনিস বোঝানোর আছে আমার, খুব মনোযোগ দিয়ে নড়ে চড়ে সুস্থ হয়ে বসো। হ্যাঁ, বাইরের জগৎ সম্পর্কে চিন্তা ভাবনা এখন বাদ দাও, এখন শুধু চিন্তা থাকবে যে সামনে আনিস ভাই, তার কথা আমাদের শুনতে হবে। পীরের মতো কথা বুঝছো কিনা, মনোযোগ দাও। বিষয়টা কেমন? একের অধিক ব্যক্তি অথবা বস্তু যেটাই হোক না কেন, আমি আবার বলছি একের অধিক ব্যক্তি অথবা বস্তু। আমি তোমাকে প্রথমে এসে বলছিলাম রফিক জব্বার শফিক বরকত, মনে আছে তো? রফিক জব্বার শফিক বরকত, তার মানে একের অধিক ব্যক্তি। এখানে অবশ্যই এদের পরিবর্তে আমরা দে লিখবো, একের অধিক। বাট যদি শুধু অনলি রফিক তাহলে কিন্তু আমরা হি লিখতাম, যদি অনলি রহিমা তাহলে কিন্তু আমরা সি লিখতাম।
এবার প্রশ্ন হচ্ছে, এই যে রফিক, জব্বার, শফিক, বরকত, এরা কি আলাদা আলাদা না? এরা যখন একসাথে হয়ে গেছে তখন কিন্তু এরা দে হয়ে যাবে। এখন মজার ব্যাপার হচ্ছে, স্টুডেন্টদের যদি বলি বলতো ভাই এই যে কলম, এই কলমের প্রোনাউন কি, ওরা বলে যে ভাইয়া কলমের প্রোনাউন তো ইট। ঠিক আছে, আমি তখন বললাম যে বলতো ভাই এই জায়গা আরো কয়েকটা কলম যুক্ত হইল, কলম যুক্ত হইলো কয়টা? 3টা। এখন বলতো ভাইয়া এই 3টা কলমের প্রোনাউন কি হবে? তখন ওরা বলে কি জানো, ইটস। আর আমি কই তুই ধ্বংস হয়ে গেলি। কেন ধ্বংস হয়ে গেলি? কারণ তুই যখন একটা কলম পাইলি তখন এটা ইট বললি, কিন্তু যখন তুই ইটস বললি, ইটের কখনো কোনো ডিরেক্ট কোনো প্লুরাল ফর্ম হয় না। ইটের প্লুরাল ফর্ম একবার বিসিএস আসছিল, ইটের প্লুরাল ফর্ম হচ্ছে দে। হ্যাঁ, ইটের প্লুরাল ফর্ম দে। ইটের প্লুরাল ফর্ম কখনো ইটস হয় না, ইটস কখনো প্লুরাল ফর্ম না, ইটের ডিরেক্ট কোনো প্লুরাল ফর্ম নাই। এই কারণে ইটের প্লুরাল ফর্ম দেখানো হয় দে। এটা একবার বিসিএস এ প্রশ্নে আসছে যে ইটের প্লুরাল ফর্ম কি, এটা ইটের প্লুরাল ফর্ম হবে দে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে আমার হাতে কলম ছিল 3টা, যদি কলম থাকে 3টা তখন কিন্তু আর তুই ইট বা ইটস বলতে পারবি না ভাই, বলতে হবে হচ্ছে গিয়ে দে। হ্যাঁ, তখন দে বলতে হবে। তার মানে অনেকেই কনফিউজড হয়ে যায় যে ভাইয়া একের অধিক বস্তু, তাহলে এখানে কি আমি ইটস দিব কিনা? নো, এখানে ইটস দিবা না। ব্যক্তি হোক বস্তু হোক, একের অধিক তুমি দে দিবা, ডিরেক্টলি দে হবে অ্যান্সার। ঠিক আছে, মানে দে রিলেটেড কিছু একটা লিখতে হবে। এই কারণে দেখো বলছি যে একের অধিক ব্যক্তি হোক বস্তু হোক, এদের পরিবর্তে প্রোনাউন করতে গেলে, হ্যাঁ প্রোনাউন করতে গেলে এই যে দে অথবা দেম, হ্যাঁ দে অথবা দেম অথবা দেয়ার, তাহলে দে, দেম, দেয়ার, তার মানে 3টাই কিন্তু দের সাথে সম্পর্ক। দে, দেম, দেয়ার, এটা ডিপেন্ড করে সেন্টেন্সের উপরে। দেখ একটা প্রশ্ন দেখাই, এই যে লেখা আছে দা চিলড্রেন, এই যে দা চিলড্রেন, দেখো যখন আমি বলছি দা চিলড্রেন, তার মানে এখানে কিন্তু চাইল্ড না। হ্যাঁ, অনেকে আবার মনে করে চিলড্রেন বুঝি সিঙ্গুলার, ও তো আগেই ধ্বংস। চিলড্রেন সিঙ্গুলার না, চিলড্রেন প্লুরাল, আর চাইল্ড হচ্ছে সিঙ্গুলার। তো এই চিলড্রেন কিন্তু প্লুরাল শব্দ। চিলড্রেন যদি প্লুরাল শব্দ হয়, লেখা আছে দ্য চিলড্রেন অফ আওয়ার ভিলেজ আর ভেরি অ্যাক্টিভ, লেখা আছে ইট উইল ডু বেটার ইন ফিউচার, এটা ভালো করবে ভবিষ্যতে। এই যে ইট, এটা ভালো করবে, এটা কিছু হইল নাকি শিশুরা ভালো করবে ভবিষ্যতে? যদি শিশুরা ভালো করে ভবিষ্যতে, তাহলে এখানে আমি কোন বিবেকে ইট দেই? অবশ্যই ইট দেয়া যাবে না, এখানে অবশ্যই তোমরা বুঝতেই পেরেছো, এখানে একটা দে বসবে, দে হবে, দে উইল ডু বেটার ইন ফিউচার। কারণ এই যে চিলড্রেন, এই চিলড্রেনটা তো প্লুরাল, অর্থাৎ একের অধিক শিশুদের বুঝিয়েছে, তার মানে এখানে দে হবে। এটা একটা রং প্রোনাউন ইউজ করা, অর্থাৎ এখানে ইট ইউজ করা। আমি কিন্তু 2টা প্যাটার্ন শিখাইছি, একটা হচ্ছে রং আর একটা হচ্ছে গিয়ে আনক্লিয়ার। তো এখানে কিন্তু রং ইউজ করা। এরপরে দেখো, আই হ্যাভ রিড মেনি বুকস ইন মাই স্টুডেন্ট লাইফ, মনোযোগ দিও। আই হ্যাভ রিড মেনি বুকস, আমি অনেক বই পড়েছি আমার স্টুডেন্ট লাইফে। ইট টট মি দ্য লাইফস্টাইল, সেটা আমার জীবন ধারা, আমার জীবন মানে লাইফস্টাইল শিখিয়েছে। এখন কে শিখিয়েছে? ইট। এই যে আমি ইট দিলাম, বলতো এই জায়গা বুকস আছে, বুকস, এই জায়গায় কিন্তু বুকস আছে, বুকস কিন্তু প্লুরাল। আর যদি এরকম হতো বুক, তাইলে হয়তো সিঙ্গুলার। যদি বুক হতো বুক, তাইলে আমি দিতাম ইট, বাট এখানে বলছি বুকস, তাহলে বুকস বলার কারণে এখানে আর ইট হবে না, এখানে হবে দে। দে টট মি দ্য লাইফস্টাইল, তার মানে এখানে বুকস থাকার কারণে ওখানে আর ইট করা যাবে না, এখানে হবে দে টট মি দ্য লাইফস্টাইল। এরপরটা দেখ, আই হ্যাভ সিন মেনি ফ্রেন্ডস ইন মাই স্টুডেন্ট লাইফ, আমি আমার জীবনে অনেক বন্ধু বান্ধব দেখেছি। দে আর নট কনসাস অফ ওয়ান্স রাইট, এই জায়গা ওয়ান্স দিছে, ওয়ান্স তো হয় শুধু ওয়ান থাকলে। এবার আমাকে বল, এই জায়গা দে আছে, এই জায়গা দে, হ্যাঁ এই জায়গা যেহেতু দে আছে, দের সাথে তো ওয়ান্স এর সম্পর্ক না, এখানে হবে দেয়ার। দে আর নট কনসাস অফ দেয়ার রাইটস, কারণ এই দের সাথে সম্পর্ক, এই যে দেখো দে, দেয়ার, আর এই যে হচ্ছে দেম, বাট এখানে লেখা আছে ওয়ান্স, বাট এখানে ওয়ান্স হবে না। এবার আমাকে একটু কাইন্ডলি তোমরা একটু জানাও তো এই পর্যন্ত বুঝছো কিনা। আচ্ছা, জয় বিশ্বাস, আন্ডারস্ট্যান্ড অল সেন্টেন্সেস, ভেরি গুড। দে টট মি দ্য লাইফস্টাইল, ভেরি গুড, নাইস। জয় বিশ্বাস আমাকে বারবার জিজ্ঞেস করতেছে আবার সেদিনের মতো, আপনার নাম কি? আমার নাম হচ্ছে আনিস আহমেদ, পড়াচ্ছি দীর্ঘদিন যাবত। তো এই তো আমার পরিচয়, আর কোনো পরিচয় নাই। আচ্ছা, আশা করি এতটুকু বুঝতে পেরেছ। যদি এতটুকু বুঝতে পেরে থাকো, আমরা পরের পয়েন্টে যাব। এই পয়েন্টটা বুঝছো কিনা সেটা আমাকে একটু কাইন্ডলি জানাও, কাইন্ডলি একটু জানাও তো এই পয়েন্টটা তোমরা বুঝছো কিনা। ভেরি গুড সোহাগ, চমৎকার ভাই, বুঝতে পেরেছো।
আমাকে একটু জানাও। জি ভাইয়া বুঝছি। মাইশা বুঝছো? আফরিন জাহান বুঝছো? ভেরি গুড। তৃপ্তি, তোমার নামই তো তৃপ্তি, এবং তৃপ্তি বুঝবা কেমনে? তৃপ্তি পাচ্ছ না। ও, নাম্বারটা আবার বুঝাবো। নাম্বারটা হচ্ছে ভাই একদম সহজ কথা রে ভাই, এখানে কঠিন কিছু না। তুমি মাথায় রাখবা যে প্রোনাউনটা কি একজনকে বুঝায় নাকি একের অধিক বুঝায়। যদি একের অধিক কাউকে বুঝায়, সেটা ব্যক্তিবাচক হোক সেটা বস্তুবাচক হোক, সেটার ক্ষেত্রে দে রিলেটেড কিছু একটা দিবা। যেমন যদি সাবজেক্টের জায়গায় হয় তাহলে তুমি দে দিবা, যদি অবজেক্টের জায়গায় হয় তাহলে দেম দিবা, ওইটা ওখানে দেয়াই থাকবে, তুমি জাস্ট প্যাটার্নটাকে চেঞ্জ করবা। আর যদি পজিটিভের জায়গায় হয়, 3 নাম্বার জায়গায় হয়, তাহলে তুমি ওখানে হচ্ছে দেয়ার দিবা। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। যেমন এই জায়গা দেখো চিলড্রেন ছিল, চিলড্রেন, এই চিলড্রেনটা তো প্লুরাল, এই কারণে এখানে অ্যান্সারটা হবে দে, কারণ চিলড্রেন তো একজন শিশু না, চিলড্রেন মানে একের অধিক শিশু, এই কারণে এখানে দে হবে। এরপরে দেখো এখানে বলছে বুকস, অনেক বই পড়ে, যেহেতু অনেক বই পড়েছে তার মানে এখানে ইট, এটা আমাকে অনেক শিক্ষা দিয়েছে লাইফে, এটা না, তারা আমাকে অনেক শিক্ষা দিয়েছে। তারা বলতে কারা? এই যে একের অধিক বুকস, তার মানে ব্যক্তি হোক আর বস্তু হোক, যদি একের অধিক বুঝায় তাহলে তুমি দে রিলেটেড কিছু একটা দিবা, এটা হচ্ছে তোমার কাজ। এরপরে দেখো এই জায়গা বলছে দে আর নট কনসাস। ভাই এই জায়গা আছে দে, তাহলে এই জায়গা তো ওয়ান্স হতে পারে না, এই জায়গা অবশ্যই অ্যান্সার করবা তুমি দে আর। হ্যাঁ, দের সাথে তো ওয়ান্স এর সম্পর্ক না, ওয়ানের সাথে ওয়ান্স এর সম্পর্ক, বাট দের সাথে দেয়ার্স এর সম্পর্ক, দেয়ার, তার মানে ওয়ানের সাথে ওয়ান্স, বাট দের সাথে দেয়ার্স। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, আলোচনা শেষের দিকে, একদমই চাপ নেই। এবার দেখো রিলেটিভ প্রোনাউন, এটা জানতেই হবে, এটা থেকে প্রশ্ন হয়, এটা না বুঝলে তুমি ধ্বংস হয়ে যাবা। ভাই ছোটবেলা থেকে টিচাররা পড়াইতেছে রিলেটিভ প্রোনাউন। এই যে দেখো ব্যক্তির পরিবর্তে, হ্যাঁ, ব্যক্তির পরিবর্তে হু বসে, মনোযোগ। বস্তু, এই যে দেখো বস্তু বা ইতর প্রাণী, ইতর প্রাণী, ইতর প্রাণী মানে নগণ্য প্রাণী, এদের পরিবর্তে হুইজ বসে। বুঝার ট্রাই করো। তাহলে এই দুইটা আগে মুখস্থ রাখো। যদি কখনো ব্যক্তিবাচক বুঝায় তাহলে হু বসাবা, আর যদি কখনো বস্তুবাচক বুঝায় তাহলে হুইজ বসাবা। এখন ব্যাপারটা কি আমি একটু ক্লিয়ার করি। মনে করো এখানে 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 হচ্ছে গিয়ে, এখানে আছে হচ্ছে হু অথবা আছে হচ্ছে হুইচ। বুঝার ট্রাই করো, হু অথবা হুইচ। তোমাকে ঠিক খেয়াল করতে হবে এর আগের অংশে কি আছে। এখানে একটা রেফারেন্স দেয়া থাকে, রেফারেন্স। এই রেফারেন্সটা যদি ব্যক্তিবাচক হয় তাহলে তুমি দিবা হু, যদি এই রেফারেন্সটা বস্তুবাচক হয় তাহলে তুমি দিবা হুইচ। এখন তোমার ক্ষেত্রে কি হবে আমি একটু ক্লিয়ার করে দেই। তোমার ক্ষেত্রে হবে কি জানো, এখানে ব্যক্তি দেয়া থাকবে, ব্যক্তি দেয়া থাকবে কিন্তু তারপরে হুইচ ব্যবহার করা থাকবে। তাহলে ব্যক্তির ক্ষেত্রে তো আর হুইচ হয় না, ব্যক্তির ক্ষেত্রে এখানে হু করতে হবে। তার মানে তোমার কি হবে, ওখানে হুইচ দেয়া থাকবে, তুমি ওটাকে চেঞ্জ করে হু ইউজ করবা। আবার এখানে দেয়া থাকবে রেফারেন্সটা হচ্ছে বস্তু, হ্যাঁ, দেয়া থাকবে বস্তু, বস্তুবাচক শব্দ মানে থিংস, কিন্তু দেয়া থাকবে আবার হু, কিন্তু বস্তুর ক্ষেত্রে তো আর হু হয় না। আমি এক্সাম্পল দেখাবো, টেনশনের কোনো কারণ নাই। তাহলে বলো তো ব্যক্তির ক্ষেত্রে হু আর বস্তুর ক্ষেত্রে হুইচ, এই জায়গা থেকে একটা তুমি পাবা, এই জায়গা থেকে চারটার মধ্যে একটা এই জায়গা থেকে থাকে, আর ওই নাম বা পার্সন সিঙ্গুলার প্লুরাল ওখান থেকে একটা বা দুইটা থাকে, আর আনক্লিয়ার দুইটা থাকে, এই টোটাল 5টা। একদম সিম্পল। বাট আমি তোমাকে রুলস পড়াইতে পারতাম কমপক্ষে 35টা। এই 35টা রুলস পড়াই তোমার মাথা যাইতো নষ্ট হইয়া, তুমি কিচ্ছুই বুঝতা না। একদম সিম্পল ভাবে বুঝার ট্রাই করো। তাহলে দেখো তো এখানে বলা হয়েছে দেয়ার লিভড এ ম্যান। এবার আমাকে বলো এই জায়গায় কি হবে, হুইচ নাকি হু? দেয়ার লিভড এ ম্যান। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন হলে হু বা হুইচ বা দ্যাট বসে। ভেরি গুড। এবার আমাকে বলো এখানে দেখো, আমি কিন্তু এখানে বলছি রেফারেন্স, এই রেফারেন্সটা দেয়া থাকবে, এই রেফারেন্সটা যদি ব্যক্তিবাচক হয় তাহলে তুমি হু বসাবা, রেফারেন্সটা যদি বস্তুবাচক হয় তুমি হুইচ বসাবা। তার মানে এখানে দেখো দেয়ার লিভড এ ম্যান হুইচ। রুলস পড়ানোর দরকার নাই, এত হাজার হাজার রুলস পড়ে কি হবে। এখানে লেখা আছে হুইচ, পরে দেখা যায় তোমরা রুলসই পারো কিন্তু আলটিমেটলি ব্যবহার কিছুই জানো না। এই জায়গায় দেখো হুইচ আছে, তার মানে এই যে ম্যান আছে, এই রেফারেন্সটা কি আছে ম্যান, তাহলে এখানে হুইচটা হবে না, এখানে হবে হচ্ছে গিয়ে হু। এবার দেখো ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ মেনি অ্যানিমালস। এই যে অ্যানিমালস, এই অ্যানিমালস রেফারেন্স, বাট দেয়া আছে হু। অ্যানিমালস এই জায়গা কিন্তু বলা হয়েছে তোমাকে যে বস্তু অথবা ইতর প্রাণী, যে কোনো প্রাণী, এদের পরিবর্তে তুমি কিন্তু ভাই কোনোভাবে হু ব্যবহার করতে পারবা না, মানুষ ছাড়া হু ব্যবহার করতে পারবা না। সেক্ষেত্রে তোমাকে এই অ্যানিমালস এর পরিবর্তে এই অ্যানিমালস বাদ দিতে হবে, তোমাকে ইউজ করতে হবে হুইচ।
হুইচ ইউজ করতে হবে, হুইচ ওয়ার ভেরি বিউটিফুল টু লুক অ্যাট, তার মানে অ্যান্সার হয়ে গেল। তবে এক্ষেত্রে বলা হয়েছে যে তুমি চাইলে ব্যক্তি বস্তু উভয় ক্ষেত্রে দ্যাট ব্যবহার করতে পারো, তোমার ইচ্ছা, তুমি চাইলে দুইটার ক্ষেত্রে দ্যাট ব্যবহার করতে পারো, কিন্তু আমার পরামর্শ হচ্ছে দ্যাট ব্যবহার করার দরকার নাই। তুমি সিম্পল ভাবে চিন্তা করবা যে ব্যক্তিবাচক কিনা, যদি ব্যক্তিবাচক হয় তাহলে তুমি হু ব্যবহার করবা, আর যদি বস্তুবাচক হয় তুমি হুইচ ব্যবহার করবা। এইটুকু হচ্ছে তোমার কাজ। আমাকে এটা একটু বলো 3 নাম্বারটা ক্লিয়ার কিনা, সবাই একটু জানাও তো 3 নাম্বারটা ক্লিয়ার কিনা। আচ্ছা 3 নাম্বারটা ক্লিয়ার কিনা আমাকে একটু কাইন্ডলি জানাও তো তোমরা ভাই সবাই, আমাকে একটু জানাও ক্লিয়ার কিনা, 3 নাম্বারটা ক্লিয়ার কিনা। যদি 3 নাম্বারটা ক্লিয়ার হয় আমাকে একটু কাইন্ডলি জানাও যে ক্লিয়ার কিনা, তোমরা বুঝতে পারছো কিনা 3 নাম্বারটা। এটা থেকে যেহেতু একটা আসে, বুঝছো, এই রিলেটিভ প্রোনাউন থেকে একটা আসে, আর একটা রুলস আছে, একটা রুলস করানোর পরে আমি তোমাকে বোর্ডের প্রশ্ন দেখাবো যে আসলে কেমন প্রশ্ন আসে, আমরা ক্লিয়ার কিনা। আনিশা মুমো ক্লিয়ার, ভেরি গুড। আলামিন ফায়াজ, আলামিন এটা বুঝছো কিনা? জি স্যার বুঝছি, ভেরি গুড। দেখো আমি তোমাদের রুলস পড়াচ্ছি না কিন্তু, নাহলে কিন্তু শেষ হয়ে যাইতা। ওকে ভেরি গুড, বুঝছো। সোমিয়ান সত্তার বুঝছো কিনা সেটা বলো। আফরিন, আফরিন অ্যান্সার দিছো, বুঝতে পেরেছো। মাইশা বলছে ভাইয়া মারাত্মক ভাবে ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার। ইসরাত, তানিয়া ক্লিয়ার, ও ভেরি গুড। আহমেদ সৌরভ ক্রিস্টাল ক্লিয়ার। দেখছো কি চমৎকার একটা ফ্রেজ ইউজ করছে, ক্রিস্টাল ক্লিয়ার, মানে হচ্ছে একদম পরিষ্কার। ভেরি গুড। ওকে শিহাব, শিহাব বুঝতে পারছো। সায়াম সরকার বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো। এটা আবার বোঝানোর কোনো সুযোগ নাই, একদম সিম্পল। যদি ব্যক্তিবাচক হয় তাহলে হু বসাবো, যদি বস্তুবাচক হয় রেফারেন্স তাহলে হুইচ বসাবো, মেইন কাজ শেষ। এবার আসি সিম্পল দুইটা প্রোনাউন নিয়ে। একবার দেখছিলাম বোর্ডে এই দুইটা প্রোনাউন থেকে একটা প্রশ্ন আসছিল। ভাই এটা বুঝার জন্য তোমাকে আহামরি কোনো ডিগ্রি অর্জন করতে হবে না, এই দুইটা বুঝার জন্য একদম সিম্পল ভাবে আমি দুইটা কথা বলবো, শুনবা। এদের বলা হয় রিসিপ্রোকাল প্রোনাউন। একটার নাম হচ্ছে ইচ আদার, মনোযোগ দিবা, একটার নাম হচ্ছে ইচ আদার, আর একটার নাম হচ্ছে ওয়ান অ্যানাদার। মুখস্থ করো আগে, ইচ আদার ওয়ান অ্যানাদার। মুখস্থ করো, মুখস্থ করো। ইচ আদার ওয়ান অ্যানাদার, এর মাঝে কোনো কিছু বসবে না। প্রথম কথা হচ্ছে ইচ আদার ওয়ান অ্যানাদার, ইচ আদার ওয়ান অ্যানাদার, আগে এটা মুখস্থ করো। ইচ আদার ওয়ান অ্যানাদার, একে বলা হয় রিসিপ্রোকাল প্রোনাউন। ইচ আদার ওয়ান অ্যানাদার। একবার দেখছিলাম এখান থেকে আসছে। আমি আসলে তোমাদের এই 4টা রুলস কেন দিলাম, এই 4টা রুলস দেওয়ার মেইন কারণ কি ছিল জানো? 4টা রুলস দেওয়ার মেইন কারণ ছিল, আমি আগের যত বছর যাবত প্রোনাউন রেফারেন্সিং বোর্ডে আসা শুরু হয়েছে তত বছরের প্রশ্ন আমি দেখেছি এ টু জেড। দেখার পরে আমি দেখলাম যে এখানে আহামরি স্টুডেন্টকে অনেক রুলস পড়ানোর দরকার নেই। স্টুডেন্টের 4-5টা রুলস পড়ে যদি ওকে প্যাটার্নটা ধরাই দেওয়া যায় তাহলে ও অটোমেটিক্যালি অ্যান্সার করতে পারবে। এবার মনোযোগ দাও, এই একটা হচ্ছে ইচ আদার আর একটা হচ্ছে ওয়ান অ্যানাদার। যে একবারে সিম্পল, মাথায় রাখবা, যদি কোনো ঘটনা 2 জনের মধ্যে ঘটে, কয়জন? 2 জন। তোমরা তো জানো ঘটনা তো 2 জনের মধ্যেই ঘটে। এখন এই যে ঘটনা যদি 2 জনের মধ্যে ঘটে তাহলে ওখানে ইচ আদার ইউজ করতে হয়। যেমন একটা এক্সাম্পল দেখো, এখানে লেখা আছে সালাম এন্ড সালমা লাভ। হ্যাঁ, এই যে লাভ লেখা আছে, সালাম এন্ড সালমা লাভ, এখানে লেখা আছে ওয়ান অ্যানাদার। এখানে ওয়ান অ্যানাদার হবে না, কারণ কি জানো? 2 জনের মধ্যে বোঝাতে আমাদের ইউজ করতে হয় ইচ আদার, আর 2-এর অধিক বোঝাতে আমাদের ব্যবহার করতে হয় ওয়ান অ্যানাদার। তার মানে এখন তোমার কি সমস্যাটা হবে প্রশ্ন সলভ করতে গিয়ে? তুমি দেখবা 2 জনকে বোঝাচ্ছে কিন্তু ব্যবহার করে রাখছে ইচ ওয়ান অ্যানাদার, আবার 2-এর অধিক বোঝাচ্ছে মানে 2 জনের বেশি, হ্যাঁ লোকজন আছে 2 জনের বেশি, সেখানে ইউজ করে রাখছে ইচ আদার। তাই ব্যাপারটা কি বললাম? 2 জনের মধ্যে বোঝাতে তুমি ব্যবহার করবা ইচ আদার, আর 2-এর অধিক বোঝাতে তুমি ব্যবহার করবা ওয়ান অ্যানাদার। এবার এখানে দেখো সালাম এন্ড সালমা, তার মানে এখানে এই একজন এই একজন 2 জন লাভ ভালোবাসে, এখানে ওয়ান অ্যানাদার হবে না, এখানে হবে ইচ আদার, অর্থাৎ এইটা বসবে ইচ আদার, অর্থাৎ সালাম এন্ড সালমা লাভ ইচ আদার। কিন্তু দেখো তো কৃষ্ণা, তানিয়া এবং মিম হেল্প, এই যে দেখো হেল্প, এখানে লেখা আছে ইচ আদার, বাট এখানে কি ইচ আদার হওয়ার কথা আদৌ? এখানে লোক হচ্ছে 3 জন, কৃষ্ণা, তানিয়া, মিম, লোক হচ্ছে 3 জন। যেহেতু লোক হচ্ছে 3 জন তার মানে এখানে তো ইচ আদার হওয়ার কথা না, এখানে হবে হচ্ছে গিয়া ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার। ভেরি গুড। আচ্ছা ভেরি গুড, ওয়ান অ্যানাদার, এই তো তোমরা পেরে গেছো, ওয়ান অ্যানাদার হবে, রাইট, ওয়ান অ্যানাদার। তার মানে প্রথমটা হবে ইচ আদার, দ্বিতীয়টা ওয়ান অ্যানাদার। কথা ক্লিয়ার, ডান। এখানে আর তেমন কিছু পড়ানোর নাই, আমরা প্র্যাকটিসে চলে যাব, বুঝার ট্রাই করব। এখানে জাস্ট 2-3টা প্রোনাউন দিয়েছি। রিফ্লেক্সিভ প্রোনাউন কি কি সেটা একটু বোঝানোর জন্য। রিফ্লেক্সিভ প্রোনাউন মানে সেলফ
অথবা সেলফ যুক্ত। রিফ্লেক্সিভ প্রোনাউন মানে সেলফ অথবা সেলফ যুক্ত। যেটা সেলফ এটা হচ্ছে সিঙ্গুলার, আর যেটা হচ্ছে সেলফস এটা হচ্ছে প্লুরাল। দেখো যেমন মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফস, আর একটা হচ্ছে গিয়া তোমার ইট সেলফ। এটা হচ্ছে গিয়া রিফ্লেক্সিভ প্রোনাউন। আর এটা ইম্পর্টেন্ট, ডেমনস্ট্রেটিভ। পাওয়া মানেই সেন্স করতে হবে। এই চারটা পাওয়া মানেই বুঝতে হবে আনক্লিয়ার। আমি আবারও লাস্ট কথা বলছি, যদি এই চারটা থাকে, হ্যাঁ, দিস দ্যাট দিস দোস, এই চারটা থাকা মানেই বুঝতে হবে ওখানে আনক্লিয়ার কোনো কথাবার্তা আছে। এই চারটা প্রোনাউন থেকে ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন আমি দেখেছি। একটা বোর্ডে, একটু পর একটা প্রশ্ন দেখাবো, একটা বোর্ডে চারটা জায়গায় তোমার দিস দ্যাট দিস দোস ছিল। তার মানে এই দিস দ্যাট দিস দোস এগুলা থাকা মানেই বুঝতে হবে আনক্লিয়ার। এটাকে পরিবর্তন করে তোমাকে এটার পরিবর্তে নাউন ইউজ করতে হবে। আমি প্র্যাকটিস দেখাবো। তার মানে তোমাকে আগে মাথায় নিতে হবে, কি নিতে হবে, যে ভাইয়া বলছে যে দিস দ্যাট দিস দোস এরা আনক্লিয়ার প্রোনাউনে ব্যবহার করা হয়, অর্থাৎ এদের একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ দিস দ্যাট দিস দোস মাথায় প্রশ্নে দেখার সাথে সাথেই মাথায় আনতে হবে যে এদের পরিবর্তন ঘটাতে হবে, এদের পরিবর্তন আনতে হবে। তো চলো আমরা একটু দেখাই। এই ছিল তোমার রুলস, আর কোনো রুলস নাই। আমাকে বলো এই পর্যন্ত বুঝছো কিনা, তারপরে প্র্যাকটিস করাবো। হ্যাঁ বলো। হ্যাঁ ক্লিয়ার কিনা আমাকে জানাও। আর রুলস আমরা জানবো না, আর রুলস আমাদের জানার দরকার নাই। এবার চলো আমরা একটু প্র্যাকটিস দেখাই। ওকে ডান। বোর্ডের প্রশ্ন 19-এর প্রশ্ন লেখা আছে, দেখো, আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সেস ইন দ্য ফ্লোয়িং প্যারাগ্রাফ, when necessary rewrite the sentences so that all pronoun references are clear। তার মানে যেন সমস্ত প্রোনাউন ক্লিয়ার হয়ে যায়, অর্থাৎ কোনোভাবে জানি আনক্লিয়ার না থাকে। এখানে আমি প্রথম 3টা প্রশ্ন বোল্ড করে দিছি। হ্যাঁ, যেমন এই জায়গায় ধরো বোল্ড করা, এরপরে ধরো এই যে এইটা বোল্ড করা, এরপরে ধরো এই যে এইটা বোল্ড করা, এরপরে কই এই যে এইটা বোল্ড করা, এরপরে আর কই এই যে ইট বোল্ড করা। এই 5টা জায়গা তোমাকে চেঞ্জ করতে হবে। 5টা জায়গায় প্রোনাউন আছে, তোমাদের বোল্ড করা থাকবে না, কিন্তু আমি তোমাকে প্রথমে 3 থেকে 4টা বোল্ড করে করে অ্যান্সার করানোর ট্রাই করব। যেমন লেখা আছে, দেখো, শুরু করলাম, দেয়ার লিভড এ ম্যান হুইচ, বলো প্রথমটা অ্যান্সার কি হবে? প্রথমটা অ্যান্সার, ভেরি গুড। এই আইটেমটার নাম হচ্ছে প্রোনাউন রেফারেন্সিং। এটা 5 মার্ক থাকবে, 5 মার্ক। এই যে প্রোনাউন রেফারেন্সিং 5 মার্ক থাকবে। ওকে, চেঞ্জ করব কেন? এই জিনিসটা আনক্লিয়ার থাকবে। যেমন এখানে তুমি কেন বুঝো না যে এখানে চেঞ্জ করতে হবে কেন? দেয়ার লিভড এ ম্যান হুইচ, এখানে কি এই ম্যান, এই যে রেফারেন্সটা আছে, রেফারেন্স, হ্যাঁ, এই রেফারেন্সটা তো সঠিক নয়। তো এই জায়গা তো ম্যানকে বুঝাইছে, যদি ম্যানকে বুঝায় তাহলে এখানে তো হুইচ বসার কথা না। ম্যানকে বুঝালে কি হুইচ বসে নাকি হু বসে? আমাকে কাইন্ডলি একটু জানাও এখানে কি হওয়া উচিত। ভেরি গুড, সবাই অ্যান্সার করতেছে, আলহামদুলিল্লাহ, সবাই বুঝছে। যারা পরে জয়েন করছে তারা বুঝবে না, এটাই স্বাভাবিক। এবং আমাদের ক্লাস কিন্তু টাইমলি শুরু হয়, যে কয়জন স্টুডেন্ট পার্টিসিপেট করুক না কেন আমরা টাইমলি ক্লাস শুরু করে দিই। যেমন লেখা আছে দেয়ার লিভড এ ম্যান হুইচ, তার মানে এখানে অ্যান্সার হবে হু। কারণ কেন? এই যে দেখো ম্যান আছে, এই যে ম্যান হচ্ছে গিয়ে অবশ্যই তোমার ব্যক্তিবাচক, সেক্ষেত্রে হু হবে না, মানে হুইচ হবে না, হু হবে। হ্যাড এ গ্রেট অ্যাট্রাকশন অফ ইংলিশ। এবার দেখো, হি ওয়েন্ট টু a teacher in order to learn English well। এবার আমাকে বলো এই হি দ্বারা কাকে বুঝাইছে? কে গিয়েছিল টিচারের কাছে? বলো কে গিয়েছিল টিচারের কাছে? এই যে হি, এই যে হিটা আমরা পেলাম, এই হিটা কে গিয়েছিল টিচারের কাছে? হি ওয়েন্ট টু এ টিচার ইন অর্ডার টু লার্ন ইংলিশ ওয়েল। কে গিয়েছিল বলো তো টিচারের কাছে? কে গেছিল? কে গেছিল বলো? এখানে সেন্টেন্সের শুরুতেই তো পড়ছো দেয়ার লিভড এ ম্যান, বলো কে গেছিল? ভেরি গুড সুহাগ, চমৎকার ভাই, সঠিক অ্যান্সার করেছো, ধন্যবাদ। কে গেছিল বলো? ভেরি গুড ইস্তাত, সঠিক অ্যান্সার করেছো। দেখো এটা কিন্তু না পারার কোনো সুযোগ নাই। এখন তোমাকে কি আমি 40টা রুলস পড়াবো? রুলস পড়ার দরকার নাই তো, একদম সিম্পল হয়তো তুমি অ্যান্সার করো, দেখো অ্যান্সার হয়ে যাচ্ছে। তার মানে এখানে এই যে বলছে হি ওয়েন্ট টু এ
teacher in order to learn English. তার মানে এই যে বলা হয়েছে there lived a man which না হয়ে who হবে who had a great attraction to English. একদা এক মানুষ বাস করত যার ইংরেজিতে অনেক আকর্ষণ ছিল। তার মানে এখানে who দিয়েছি। এবার বলছে he went to a teacher in order to learn English. তার মানে এই ম্যানটাই হচ্ছে গিয়ে টিচারের কাছে গেছিল। That's why এখানে হবে the man. দেখছো? The man went to a teacher in order to learn English well, though he was dull-headed. আবার বলছে he tried his best to teach him. চমৎকার প্রশ্ন। এই জায়গা কিন্তু খেলে দিবে তোমাকে। হ্যাঁ, এখানে কিন্তু খেলে দেওয়ার সুযোগ আছে। পুলাবান মনে করবে এখানে আমি আসলে কি অ্যান্সার করব। দেখো he tried his best to teach him, তুমি চাইলে এখানেও চেঞ্জ করতে পারো, তুমি চাইলে এই হিমেও চেঞ্জ করতে পারতা। তার মানে এই দুইটার একটাকে যদি তুমি বুঝাই দিতে পারো, হ্যাঁ, যে আসলে কোনটা দ্বারা কাকে বুঝাচ্ছে, তাইলে এই সেন্টেন্সটা হয়ে যাবে। তো এখানে আমি এটা দেখাইছি যে এটা চেঞ্জ করো। ভেরি গুড। আমাকে এইটা একটু বলো। লেখা আছে হি ট্রাইড হিজ বেস্ট টু টিচ হিম। হি ট্রাইড হিজ বেস্ট টু টিচ হিম। তাহলে কে চেষ্টা করছিল তাকে শেখানোর জন্য? তাহলে বলতো কে চেষ্টা করছে? আচ্ছা, শাহরিয়ার মিম এখানে বলছে যে ভাইয়া এখানে হি বলতে এ ম্যান, তাহলে কি এরকম হইলো যে এ ম্যান ট্রাইড হিজ বেস্ট টু টিচ হিম? লোকটা কি টিচারকে শিখাইতে গেছিল নাকি টিচার লোকটাকে শিখাইছে? ভেরি গুড। সোহাগ সঠিক অ্যান্সার করেছো। আরিয়ান সঠিক অ্যান্সার করেছো। রেজাউল করিম আমার বন্ধু জয়েন করছে, আমাকে দেখছে অনেকদিন পর, ওর সাথে আমার অনেকদিন দেখা হয় না। এরপরে দা ম্যান, এই জায়গা দা ম্যান কোনোভাবেই হবে না। ইসরাত সঠিক অ্যান্সার করেছো। ভেরি গুড। এখানে অ্যান্সার করব দা টিচার। দা টিচার, দা টিচার ট্রাইড হিজ বেস্ট টু টিচ হিম, অথবা হি ট্রাইড হিজ বেস্ট টু টিচ দ্য ম্যান। এখানে হিমটাকে তুমি চাইলে দ্য ম্যান করে দিতে পারতা, কিন্তু আমার দরকার নাই এটা চেঞ্জ করার। কেন দরকার নাই বলো তো? কারণ আমি এখানে যদি টিচার বলি, হ্যাঁ, হির পরিবর্তে আমি যদি এখানে টিচার বলি, তার মানে এখানে হিম দ্বারা যে ওই ম্যানকে বুঝাচ্ছে এটা আমাদের ক্লিয়ার করার কোনো দরকার থাকে না, কারণ আমরা অটোমেটিক্যালি বুঝতেছি যে হি দ্বারা যেহেতু টিচারকে বুঝাইছে তার মানে হিম হচ্ছে এমনি ম্যান। ঠিক তারপর বাট দ্য ম্যান লার্নড অনলি 3 ইংলিশ ওয়ার্ডস, ইয়েস, নো, ভেরি গুড। এই যে দেখো ওই লোকটা মাত্র 3টা শব্দ শিখছে। কি কি শিখছে? ইয়েস, নো, ভেরি গুড। এবার দেখো দো ম্যান ডিড নট নো দ্য মিনিং অফ ইট। এবার তোমরা বলো দো দ্য ম্যান ডিড নট নো দ্য মিনিং অফ ইট, ইট দ্বারা কাকে বুঝাইছে? ভেরি গুড। দীপা সঠিক অ্যান্সার করেছো। মোহনা সঠিক অ্যান্সার করেছো। তানজুন নাহার সঠিক অ্যান্সার করেছো। শমিয়ম সত্তার সঠিক অ্যান্সার করেছো। এবার আমাকে বলো, যদিও এই যে দেখো ইয়েস, নো, ভেরি গুড, এই 3টা শব্দের মিনিং বলছে দো দ্য ম্যান ডিড নট নো দ্য মিনিং অফ ইট, এই ইট দ্বারা কাদের বুঝিয়েছে বলো তো? এই 3টা শব্দকে বুঝিয়েছে। যে এই 3টা শব্দের মিনিং ও জানতো না। এইবার তোমরা আমাকে বলো তো কাইন্ডলি, একের অধিক ব্যক্তি অথবা বস্তু এটার ক্ষেত্রে কি বসে? ভেরি গুড, তুমি জানো ক্লাস 10-এর আলামিন ফায়াজ। ইয়েস, নো, ভেরি গুড। ওকে, ভেরি গুড। শাহরিয়ার মিম সঠিক অ্যান্সার করেছো। নাইস। আমাকে বলো এই ইট দ্বারা কাকে বুঝাইছে? ইট দ্বারা বুঝাইছে কাকে বলো তো? ইয়েস, নো, ভেরি গুড। তাহলে 3টা। এখানে আমরা একটা কাজ করি, এই ইয়েস, নো, ভেরি গুড এর পরিবর্তে আমরা এখানে দেম দিয়ে দেই, THEM, দেম। অর্থাৎ আমরা বলতে পারি যে দো দ্য ম্যান ডিড নট নো দ্য মিনিং অফ দেম, মিনিং অফ দেম। দেখো বুঝার ট্রাই করো। যদি এখানে শুধু ইয়েস এর কথা বলতো একটা, তাহলে আমরা ওখানে ইট দিতাম, বাট এখানে বলছে ইয়েস, নো, ভেরি গুড। তাহলে একের অধিক, আর একের অধিক বিধায় এখানে দে রিলেটেড কিছু একটা দিছি অবজেক্টের জায়গায়, তাই আমরা দেম দিছি। ঠিক আছে, এখানে আমরা দেম দিয়েছি। হি ইউজড দেম, এই যে দেখো এই যে দেম বলে দিচ্ছে, দেখছো? চালাক চতুর হইলে এমনিই পারা যায়। এখানে যদি তুমি দেম দিয়ে দিতা তাইলে অ্যান্সার হয়ে যেত। দেখো এই যে লেখা আছে হি ইউজড দেম, এই যে দেম, হি ইউজ দেম ফ্রিকুয়েন্টলি ইন হিজ কনভারসেশন। বাই যে কোনো কনভারসেশনে ও কি করে? ও বলে ইয়েস, নো, ভেরি গুড, ইয়েস, নো, ভেরি গুড। এবার দেখো হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। আমাকে বলো কে বুঝতে পারে নাই? লাস্টেরটা না পারলে কিন্তু একদম খবর আছে সবগুলার, এত পরিশ্রম করে। লাস্টেরটা কি হবে? ভেরি গুড, তুমি আনসার দিচ্ছ দেম। নাইস। অথবা হুসাইন সুমাইয়া সঠিক আনসার করেছো, দা ওয়ার্ডস। আমাকে বলো হি দ্বারা কাকে বুঝাইছে?
হি দ্বারা কাকে বুঝাইছে? হি, লাস্টে হি, লাস্টের হি দ্বারা কাকে বুঝাইছে? আমরা আরেকটা সলভ করে ছেড়ে দিব, আরেকটা সলভ করবো আমরা, সবাই সাথে থাকবা, কেউ লিভ নিবা না। এই যে হি দ্বারা কাকে বুঝাইছে? হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিংস এন্ড ভেরি সুন হি উড বি এ ভিকটিম অফ ইট। এটার সম্মুখীন হয়েছিল। হ্যাঁ, এবার আমাকে বলো এই হি দ্বারা কাকে বুঝাইছে? হ্যাঁ, হয়ে গেছে, সবাই অ্যান্সার দিচ্ছে, কি চমৎকার, দ্য ম্যান। অ্যান্সার হয়ে গেল। এবার আমরা পরেরটা দেখব। পরেরটা একদমই পানির মতো সহজ, এখানেও বোল্ড করা আছে। এবার তোমরা আমাকে অ্যান্সার করো তো, এ বি সি ডি ই দিয়ে 5টা আমি দাগিয়ে দিচ্ছি, তোমরা অ্যান্সার করবা। এই জায়গা হু আছে, এরপরে এই জায়গা ইউ আছে, এরপরে এই জায়গা ইট আছে, এরপরে এই জায়গায় দেয়ার আছে 4টা, আর এই জায়গা আছে দিস। এই 5টা একটু করো তো, দেখি তো পারো কিনা পড়ে পড়ে। এটা কিন্তু বোর্ডের প্রশ্ন, দেখি তো। হ্যাঁ বলো, টিচিং ইজ এ প্রফেশন, ওটা তো বুঝছি। আমাকে এটা একটু বলো, সবাই একটু এটা একটু বলো তো, এটা একটু বলো তো। দীপা এটা একটু বলো, বুঝতে পেরেছি। তানজুন নাহার, ওকে বুঝতে পেরেছি। নাইজেরিয়া কি সুলতানা, আচ্ছা দেখো আমি আবার কল দিচ্ছি। টিচিং ইজ এ প্রফেশন, বলো এ নাম্বারে কি হবে? টিচিং ইজ এ প্রফেশন, টিচিং ইজ এ প্রফেশন। পার্টিসিপেট করো, পার্টিসিপেট করো। ফারিহা তাসনিম মিতু সঠিক অ্যান্সার করেছো। আলামিন ফায়াজ এখনো কেন পিছে পড়ে আছো? এই তৃপ্তি, তুমি তো এই যে সঠিক অ্যান্সার করা শিখে গেছো, তাহলে তোমার তো আর না বুঝার কিছু নাই, মাশাআল্লাহ। এবার দেখো, তাহলে এখানে লেখা আছে টিচিং ইজ এ প্রফেশন, তার মানে রেফারেন্সটা দেখতে হবে। এটা হচ্ছে রেফারেন্স। এই রেফারেন্সটা দেখো, এই রেফারেন্সটা কিন্তু বস্তুবাচক। প্রফেশন, প্রফেশন কোনো ব্যক্তি না, তার মানে এখানে অ্যান্সারটা হবে হুইচ। তাহলে এ নাম্বারে অ্যান্সার হবে হুইচ। সরাসরি চলে যাব বিতে। বিতে একটু তাকাবো। আই ওয়ান্ট টু বি আ টিচার বিকজ ইউ লাইক ওয়ার্কিং উইথ চিলড্রেন। এটা কি হইল কও? এটা কি কোনো আবেগের জায়গা? এটা কি কোনো প্রেমের জায়গা যে তুমি টিচিং প্রফেশন পছন্দ করো, এই কারণে আমি হচ্ছে টিচার হব? ব্যাপারটা তো এরকম নায়ক নায়িকার ক্ষেত্রে হয় যে তুমি পছন্দ করো তাই আমি টিচার হব। বাট এখানে ব্যাপারটা তো হচ্ছে এরকম, আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি টিচার হতে চাই। কারণ কি? আমি বাচ্চাদের সাথে কাজ করতে পছন্দ করি। তাহলে এখানে টোটালি একটা রং প্রোনাউন ইউজ করছে। এই ইউটা হবে না, এই ইউটা হয়ে যাবে আই। আই আই লাইক ওয়ার্কিং। হ্যাঁ, আই লাইক ওয়ার্কিং। হ্যাঁ, আই লাইক ওয়ার্কিং উইথ চিলড্রেন। আই লাইক ওয়ার্কিং উইথ চিলড্রেন। এতটুকু বুঝছো কিনা? এখানে বলছে I want to be a teacher because I like working with children. I like working with children. Very good. এই তো পারতেছো। মুনলিট, ইকো মুনলিট, মাইশা সঠিক অ্যান্সার করেছো। মিতু তুমি কেন ওখানে ভুল অ্যান্সার করলা? এখানে হবে আই লাইক। আই লাইক আমি পছন্দ করি, ওয়ার্কিং উইথ চিলড্রেন শিশুদের সাথে কাজ করতে। বাট মাই ফাদার আর্গিউজ দ্যাট আমার বাবা এটার দ্বিমত পোষণ করেছে। One cannot make much money from it. বুঝা ট্রাই করো। এখানে কি বলছে? এই জায়গায় বলছে যে আই ওয়ান্ট টু বি এ টিচার বিকজ আই লাইক ওয়ার্কিং উইথ চিলড্রেন। আমি শিশুদের সাথে কাজ করতে পছন্দ করি। বাট মাই ফাদার আর্গিউজ দ্যাট আমার বাবা দ্বিমত পোষণ করেছে। ওয়ান ক্যান নট মেক মাচ মানি ফ্রম ইট। এবার বলো তো কি থেকে অনেক টাকা অর্জন করা যায় না, এই কথাটা বলছে। তাজনুর নাহার, ভেরি গুড। দেখি তো আহমেদ সৌরভ সঠিক অ্যান্সার করেছো। আচ্ছা, এখানে সৌরভ কি অ্যান্সার করছে আমরা একটু বলি। ও বলছে যে আমার বাবা আর্গুমেন্ট করেছে ওয়ান ক্যান নট মেক মাচ মানি ফ্রম ইট। ও বলছে দিস প্রফেশন মানে কি? টিচিং। তো আমি কিন্তু এরকম অ্যান্সার দিতাম। আমি পার্সোনালি এটা মনে করি ওয়ান ক্যান নট মেক মাচ মানি ফ্রম টিচিং। ওয়ান ক্যান নট মাচ মানি ফ্রম টিচিং, তার মানে
অনেকেই অনেক টাকা তৈরি করতে পারে না বা টাকা উপার্জন করতে পারে না কি থেকে? টিচিং থেকে। এবার দেখো, হি ওয়ান্টস মি টু লুক আফটার দেয়ার ফার্মস। এইবার বলো, আমার বাবা তো আমার থেকে আলাদা না, তাহলে দেয়ার হবে কেন? আমাদের, আমাদের ফার্ম দেখাশোনা করার কথা বলছে, তাহলে আমাদের ফার্ম। ভেরি গুড তৃপ্তি, এটা অ্যান্সার হচ্ছে। আচ্ছা, ডি নাম্বারটা চলে গেছে আমাদের আলামিন ফায়াজ। আনিশা সঠিক অ্যান্সার করেছো, হুসাইন সুমাইয়া সঠিক অ্যান্সার করেছো, ভেরি গুড। শিহাব আহমেদ সঠিক অ্যান্সার করেছো, ফারিয়া তাসনিম মিতু সঠিক অ্যান্সার করেছো, টিচিং। এবার বলো এখানে কি হবে, দেয়ার নাকি আওয়ার? দেয়ার হবে নাকি আওয়ার হবে সেটা আমাকে একটু কাইন্ডলি জানাও। এখানে অবশ্যই বুঝতেই পেরেছো যেহেতু আমাদের ফার্ম, তার মানে হবে আওয়ার। এবার তোমাদের হাতে তুলে দিলাম, এই যে দেখো আনিস ভাইয়া বলছিল, মনোযোগ দাও, আনিস ভাই একটা কথা বলছিল তোমাদের, মনে পড়ে কিনা? এই যে এই যে এই যে স্টার মার্ক করা এই জিনিস চারটা দেখার সাথে সাথে বুঝবা যে ঘটনা এখানে ঘটাই দিতে হবে। সেটা কি ঘটনা? এই যে দিস, এরপরে দ্যাট, এরপরে দিস, এরপরে দোস, এই চারটা থাকা মানেই বুঝতে হবে এনি কাইন্ড অফ সেন্স, অর্থাৎ যে কোনো পরিবর্তন এর মধ্যে আনতেই হবে। যদি পরিবর্তন আনতে হয় তাহলে আমাকে একটু কাইন্ডলি এখানে বলো তোমরা, যে পরিবর্তন যদি আনতে হয় তাহলে এখানে আমি যেটা বলছিলাম, এই যে বাট দিস ডাজ নট ইন্সপায়ার মি মাচ, বাট এটা আমাকে উৎসাহিত করে না। এইবার আমাকে একটু বলো, আওয়ার দিসও ঠিক আছে, কিন্তু লাস্টেরটা এই দিসের পরিবর্তে কি হবে? পারলে গিফট দেয়া হবে। আমাদের স্পেশাল টি শার্ট আছে, যে টি শার্ট আমরা তোমাদের গিফট করব। যে পারবে, যে কয়জন পারবে আমাকে একটু বলো তো লাস্টের ক্যান্সার কি হবে এই দিসের পরিবর্তে? দিসটাকে চেঞ্জ করে তোমাকে অন্য শব্দ ইউজ করতে হবে। এবার আমাকে বলো, যেখানে বলছে কিন্তু দিস ডাজ নট ইন্সপায়ার মি মাচ, বাট এটা আমাকে অনেক বেশি উৎসাহিত করে না। এবার আমাকে বলো এই দিসের পরিবর্তে তুমি কি লিখবা? ইট হবে না, ইট ইট তো আনক্লিয়ারই থেকে গেল, তোমাকে ক্লিয়ার করতে হবে। এখানে নাউন লিখতে হবে। আমি তোমাকে বলছি না যে আনক্লিয়ার জিনিসকে ক্লিয়ার করতে হয় নাউন দিয়ে, তার মানে এটার পরিবর্তে তোমাকে ডিরেক্টলি কোনো নাউন ইউজ করতে হবে। ওরে ফারিহা, এ তো ধ্বংস। মিতু, হোসেন সুমাইয়া, আচ্ছা আনিশা, আনিশা ভুল করলা কেন? ইট হবে না কিন্তু। শিহাব, এই তো তোরা তো কোপ দিয়ে দিলি রে ভাই, এ তো সবাই কোপ দিয়ে দিতেছো। তার মানে ঘটনা তো ঘটাই দিচ্ছি। তার মানে কি ঘটনা? যে আমি যে আজকে বুঝাইছি তা মোটামুটি তোমরা সবাই বুঝছো। এখানে দেখো, এখানে লেখা আছে দেয়ার ফার্মস ইনস্টেট, অর্থাৎ তাদের ফার্ম দেখাশোনা করার কথা বলছে, তার মানে আওয়ার হবে এখানে। বাট দিস ডাজ নট ইন্সপায়ার মি মাচ, কিন্তু এটা আমাকে উৎসাহিত করে না। তাহলে এই যে ফার্মস, এই ফার্মসটা উৎসাহিত করে না, বাট ফার্মস তো হয় না, হয় হচ্ছে ফার্মিং। ফার্মিং ডাজ নট ইন্সপায়ার মি মাচ, দিস হবে না তৃপ্তি, এটা ভুল। আমি কিন্তু আবার বলছি, যদি এই যে এই চারটা শব্দ থাকে, দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটা যদি থাকে তাহলে মাথায় রাখবা এই চারটা চেঞ্জ করতে হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে চেঞ্জ করতে হয়। চেঞ্জ করে এই চারটার জায়গায় নতুন কোনো নাউন শব্দ ইউজ করতে হয়, যেটা আনক্লিয়ারটাকে তোমার ক্লিয়ার করে দেয়। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। লুকিং আফটার ফাদার্স ফার্ম হবে, কিন্তু এত বড় করার দরকার নাই। তুমি সংক্ষেপে লেখো, বাট ফার্মিং ডাজ নট ইন্সপায়ার মি মাচ, অর্থাৎ এই যে তোমার ফার্মিং এর যে কাজ, এটা আমাকে অনেক বেশি উৎসাহিত করে না। রাইট, মাইমুনা আক্তার সঠিক অ্যান্সার করেছো। তাজনুর নাহার সঠিক অ্যান্সার করেছো ভাই। দীপা সাহা সঠিক অ্যান্সার করেছো। আহমেদ সৌরভ সঠিক অ্যান্সার করেছো। এবার তোমাদের কাছে আমার কিছু প্রশ্ন, তোমরা কি এতটুকু বুঝছো কিনা আমাকে একটু কাইন্ডলি, হ্যাঁ সো কাইন্ডলি লিভ না নিয়ে আমাকে একটু জানাও যে তোমরা বুঝছো কিনা। ইসরাত জাহান তানিয়া, ভেরি গুড, গিফট দিয়ে দিব, অবশ্যই গিফট পেয়ে যাবা। আলামিন ফায়াজ, তুমি ফেল। তৃপ্তি ফার্মিং দিয়েছো। দীপা সাহা সঠিক অ্যান্সার করেছো। এবার তোমরা আমাকে একটু কাইন্ডলি জানাও যে এই পর্যন্ত বুঝছো কিনা, বা প্রোনাউন রেফারেন্সিং কি আসলে কোনো কঠিন বিষয় কিনা। কিন্তু আমি যদি চাইতাম তোমাকে ধ্বংস করে দিব প্রোনাউন রেফারেন্সিং দিয়ে, তাইলেই পারতাম, কিন্তু আমি তোমাকে এত রুলসের মধ্যে যাইনি। আমি এই প্রোনাউন রেফারেন্সিং পড়াবো বিদায় 2 দিন যাবত শুধু প্রোনাউন রেফারেন্সিং নিয়ে গবেষণাই করছি। কেমন গবেষণা? আমাকে বুঝতে হবে যে ওদের কতটুকু পড়ানো দরকার, ঠিক ততটুকু আমি পড়াইছি।
টি শার্ট দিয়ে দেব, ভেরি গুড। তৃপ্তি, বুঝতে পেরেছো, নাইস, আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, টি শার্টটা দিয়ে দিব যারা যারা সঠিক অ্যান্সার করেছো। অল ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, অল ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো, ধন্যবাদ। এবার বলো আর কোনো সমস্যা আছে কিনা, বা এমন কোনো জায়গা ছিল কিনা যে জায়গাটা তোমরা বুঝো না, আমাকে একটু কাইন্ডলি জানাও। আমাদের বাপ্পি স্যার এসে গেছে, তার মানে সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। এখন টি শার্টের ব্যবস্থা করে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, ওকে, আমি একটু জানতে চাইবো তোমরা যারা ক্লাস করছো অনেক মনোযোগ সহকারে আসলে অনেকে ক্লাস করতেছিলা, তো ক্লাসটা আসলে তোমাদের কাছে কেমন লেগেছে এটা একটু জানাও শুরুতে, দেখি এটা একটু জানাও সবাই। এই ক্লাসটা কেমন লাগছে একটু কাইন্ডলি জানাও, যে তোমরা তো ফ্রি ক্লাস করতেছো, হ্যাঁ, তো ক্লাসটা কেমন লেগেছে একটু ফিডব্যাক দিলে আমরা অনেক বেশি উৎসাহিত হই এবং আমাদের পড়ানোর মতো আসলে আরো বেশি আগ্রহ জাগে, যে না আমাদের স্টুডেন্টরা বুঝতেছে, অথবা ওদের কার্যকলাপ দেখে আমাদের খুব ভালো লাগে যে না ওরা আমাদের উৎসাহিত করতেছে এবং আমরাও ওই উৎসাহে তোমাদের আরো জ্ঞান বিতরণ করার ট্রাই করতেছি। আমাকে তোমরা একটু জানাও যে ক্লাস তোমাদের কেমন লেগেছে। আচ্ছা, ওকে, বুঝেছি ভাইয়া। মাইশা বলছে বুঝেছি ভাইয়া, দীপা বলছে বুঝেছি, শিয়াব বলছে পানি পানি, এই তো রাইট, পানি হয়ে যাবে, প্রত্যেকটা টপিক এরকম পানি। আচ্ছা, ওকে, সুমাইয়া বলছে অল ক্লিয়ার, ওকে, ধ্বংস করেন না। আচ্ছা, যাই হোক, হোসেন সুমাইয়া বলছে আলহামদুলিল্লাহ সব বুঝেছি, অনেক ভালো, অনেক ভালো, ওকে। এটা বলছে কবির, আরিয়ান কবির। তৃপ্তি বলছে ভালো লাগছে, বুঝতে পারছি, সুপার সুপার ডুপার ডুপার ক্লাস। ফারিয়া বলছে সুপার ডুপার কঠিন না ভাই, পানি পানি। আচ্ছা, অল ক্লিয়ারই থাকবে। আসলে স্যার যখন পড়ায় সবকিছু খুবই চমৎকার ভাবে পড়ায় স্যারে, কিন্তু তোমরা যারা 26 ব্যাচের স্টুডেন্ট আছো তোমাদের জন্য কিন্তু স্যারের একটা স্পেশাল ব্যাচ আছে, সেটা হচ্ছে ইংলিশ প্রো ব্যাচ 3.0, যেখানে তোমরা যুক্ত হলে গিয়ে প্রথম পত্র দ্বিতীয় পত্র একদম টোটালি পানি পানি হয়ে যাবে, তোমরা যেরকম বলতেছিলে আসলে পুরোপুরি পানি পানি হয়ে যাবো। তো ইংলিশের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তোমরা এই কোর্সের মাধ্যমে যুক্ত হতে পারো। এখানে কিন্তু আমরা তোমাদের জন্য ক্লাসের ব্যবস্থা করেছি, আমরা এক্সাম নিব, আমরা তোমাদেরকে বই দিব, আমরা তোমাদের জন্য একটা 5টা ফাইনাল মডেল টেস্ট রাখবো। এর পাশাপাশি হচ্ছে জুমের মধ্যে তোমরা যদি ডাউট গুলো হবে সেগুলো সলভ করতে পারবো, বা টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে আমরা তোমাদের সাথে অল টাইম কানেক্টেড থাকবো। এই কোর্সে যদি তোমরা ভর্তি হও, এখন বর্তমানে বই সহকারে ছাড়ে 2000 টাকা ভর্তি চলছে, এই অফারে তোমরা ভর্তি হয়ে যাও দ্রুত। আর তোমরা যারা 27 ব্যাচের আছো, 27 ব্যাচের জন্য কিন্তু আমরা একটা ইবিএ কোর্স লঞ্চ করেছি, বাংলা ইংরেজি আইসিটির। সেখানে কিন্তু আমরা বাংলা ইংরেজি আইসিটি তোমাদের ফার্স্ট ইয়ার টোটালি কমপ্লিট করে দিব। এবং এই জায়গায় তোমাদের দেখতেই পাচ্ছ যে আমাদের এখানে আনিসার তোমাদের ইংলিশের দায়িত্ব নিয়ে থাকবেন, এবং এখানে কিন্তু আমরা বাংলা ইংলিশ আইসিটির জন্য মিনিমাম 40টা করে ক্লাস থাকবে, এক্সাম থাকবে, অ্যান্ড পরবর্তীতে হচ্ছে তোমাদের ডাউট সলভ বলি সবকিছু এখানে গোছানো, মানে আমাদের কোর্সগুলো একদম গোছানো করে তুমি পাবা। তো 26-এর হও বা 27-এর হও, তোমরা কিন্তু এই দুইটা ব্যাচে অবশ্যই যুক্ত হবে। অর্থাৎ যারা 26 ব্যাচের আছো তারা ইংলিশ প্রো ব্যাচে যুক্ত হবে, এখানে ইংলিশের জন্য কিন্তু কোর্স আছে আমাদের। এবং যারা হচ্ছে 27-এর আছো তাদের জন্য কিন্তু আমাদের বাংলা ইংরেজি আইসিটি কম্বো কোর্স আছে, সেটাতেও ডিসকাউন্ট চলতেছে এখন। 50% ছাড়ে তোমরা 3000 টাকায় ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ। আর এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং বা আইসিটি কোর্স আছে, সেটা তোমরা পরবর্তী ডিটেলস পেজ থেকে জেনে নিবা। ঠিক আছে, তো দ্রুত সময়ের মধ্যে তোমরা এনরোল করে ফেলবা। আমরা কিন্তু এই কোর্সটা হচ্ছে অগস্ট থেকে শুরু করব। ফ্রি ক্লাস আর কয়টা করা হয় এটা হচ্ছে ফ্রি ক্লাস কয়টা বলতে আমরা তোমাদেরকে 2 উইকস ফ্রি ক্লাস দেওয়ার আমাদের প্ল্যান ছিল, অলরেডি একটা মানে 1 উইক ফ্রি ক্লাস হয়েছে, এই উইক ফ্রি ক্লাস চলবে। তবে হচ্ছে আমাদের কোর্সে এখন আমরা প্রি বুকিং অফারের কারণে একটা ডিসকাউন্ট চলতেছে কোর্সে। ক্লাস স্টার্ট কবে থেকে? আমাদের অগস্ট থেকে আমরা ক্লাস শুরু করব। এখন প্রি বুকিং চলতেছে, তোমরা প্রি বুকিং করলে ডিসকাউন্ট পাবা। হ্যাঁ, এটা সহজ কথা, যদি এখন প্রি বুকিং করে ভর্তি হও তাহলে ডিসকাউন্ট পাবা, আর প্রি বুকিং যদি করতে না পারো তাহলে কিন্তু ডিসকাউন্টটা মিস হয়ে যাবে। এখন ডিসকাউন্ট কিন্তু ভালো একটা অ্যামাউন্টের ডিসকাউন্ট, ভর্তি হলে একটা টি শার্ট দিব, তোমরা টি শার্ট চাচ্ছো বারবার যে ভাই কোর্স করলে টি শার্ট দিয়েন। আচ্ছা, ঠিক আছে, নরমালি আসলে কোর্সের সাথে আমরা শুধু ঢাবি সপ্তম ব্যাচের সাথে টি শার্ট দিই, তারপর কিন্তু স্যার বলছে সেটা আমরা রাখবো ইনশাল্লাহ। তো 26 ব্যাচের হোক 27 ব্যাচের হোক, তুমি বিজ্ঞান ব্যবসা শিক্ষা মানবিক যে গ্রুপের হোক, আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবে। দিন শেষে কলেজে ভালো একটা ফলাফল করা, এবং বোর্ড পরীক্ষা একটা ভালো ফলাফল করা, এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টটাকে ভালো ফলাফল করা, এই 3টা টার্গেটই মূলত আমাদের ইউনিভার্স থেকে তুমি পাবা। এবং এই 3টার প্যাটার্ন একদম টোটালি আমরা একাডেমিকের মধ্যেই রাখি। আমাদের একাডেমিকের ক্লাস করে তুমি অ্যাডমিশনে প্রো থাকবে সবসময়, অন্যান্য শিক্ষার্থীর থেকে অনেক গুণ বেশি অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন তুমি থাকবে। তো এই জায়গাতে তোমার ভয় পাওয়ার বা নার্ভাসনেস হওয়ার কারণেই, তো দ্রুত সময়ের মধ্যে অ্যানাউন্স করতে আমাদের পেজে মেসেজ দাও, অথবা এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01852471092, এই নাম্বারে যোগাযোগ করলেও কিন্তু ভর্তি হওয়ার প্রসিডিউর সম্পর্কে তোমাকে টোটালি জানিয়ে দেওয়া হবে। আর ডিটেলস যদি জানতে চাও, ইন ডিটেলস আমাদের পেজে মেসেজ দাও, আমরা ডিটেলস দিয়ে দিব, সেখান থেকে দেখে। অলরেডি তুমি স্যারে ক্লাস করেছো, আমার মনে হয় না যে খুব একটা অসুবিধা হওয়ার কথা।
পেইড কত বলতে আমাদের ইংলিশের যে আনিসারের যে কোর্সটা আছে এই কোর্সের ডিউরেশন হচ্ছে 6 মাস। এটা হচ্ছে 26 বছরের জন্য। এটার পেমেন্ট হচ্ছে এখন ডিসকাউন্টে 2000, যেটা আমরা একটু আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম। এখানে কিন্তু বই সহকারে 2000। আর যারা হচ্ছে 27 বছর আছো তোমাদের জন্য কিন্তু বাংলা ইংরেজি আইসিটি যে কোর্সটা, এই কোর্সের পেমেন্ট এখন ডিসকাউন্টে 3000 টাকা আছে। সম্পূর্ণ ফার্স্ট ইয়ার 6 মাসের একটা কোর্স। তো এখন ডিসকাউন্টে 3000 টাকা আছে, তবে এটার পেমেন্টটাও বেড়ে যাবে। তো ডিসকাউন্ট থাকা অবস্থায় তোমরা অ্যাডমিশনটা কমপ্লিট করে ফেলো, এটা তোমাদের জন্য ভালো হবে। তাহলে ছাড়টা পাচ্ছ, পরবর্তীতে ছাড় না পেলে দেখা যাবে যে তোমার বেশি পেমেন্টে কোর্স করতে হবে। এবং এখানে ভর্তি হওয়ার ক্ষেত্রে কোন জিনিসটা মাথায় রাখা উচিত, ভর্তি হওয়ার ক্ষেত্রে যে জিনিসটা তুমি দেখতেই পাচ্ছ যে আমাদের ক্লাস টাইম যদি 9টায় 7:30 থাকে, আমরা ক্লাস শুরু করি মিনিমাম 2-3 মিনিট আগে, আমাদের লাইফ শুরু হয়ে যায়। তো তুমি অনলাইনে কোর্স করলে দেখবা যে নিয়মিত ক্লাসের মধ্যে ক্লাস শুরু হওয়ার কথা যে সময়, সেই সময় থেকে অনেক সময় ডিলে হয়। দেখবা যে ক্লাস শুরু হয়েছে, টাইম শুরু হয়ে গেছে, কিন্তু স্যার আসে নাই, পরবর্তীতে ক্লাস ক্যান্সেল হয়। এরকম অনেক না, আমাদের ক্ষেত্রে এটা হবে না। আমাদের ক্ষেত্রে একদম টাইম টু টাইম, কোনো কথা হবে না। যেদিন ক্লাস ওই একই একদম ফিক্সড টাইমে ক্লাস হবে, যে টাইমে বলা হবে ওই টাইমে, ডাউট সলভিং যখন বলা হবে তখনই। এবং তোমাদের সাথে আমরা অলওয়েজ কানেক্টেড থাকবো, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে আমরা কানেক্টেড থাকবো। যে কোনো সমস্যার সাথে সাথে পোস্ট করলে আমরা হয়তো ভয়েস SMS এর মাধ্যমে এসে আমরা বুঝাই দেওয়ার ট্রাই করবো যে কোনো বিষয়ে। হ্যাঁ, বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে বা আইসিটির ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে। হ্যাঁ, যদি তোমরা হচ্ছে গিয়ে আমাদের অলরাউন্ডার ব্যাচে ভর্তি হও, যদি শুধু ইংরেজিতে ভর্তি হও, সেক্ষেত্রে তো আমি থাকবোই, সাথে বাপ্পি আছে। তো সবাই মিলে আমরা হচ্ছে গিয়ে ইনশাল্লাহ সামনের দিকে। আমি তোমাকে এতটুকু অ্যাসিউর দিতে পারি এই কারণ তুমি একটা নতুন প্ল্যাটফর্ম বা একটা অগোছালো প্ল্যাটফর্ম, ওখানে ভর্তি হলে তুমি টেক কেয়ারটা পাবা না, ক্লাসে দেরি হওয়া, ক্লাস ক্যান্সেল হওয়া, এই ধরনের সমস্যা তুমি রেগুলার ফেস করবা। এবং ডিউডিমাস প্ল্যাটফর্মে এই দিক থেকে তুমি খুব সেফ জোনে থাকবা। ক্লাসগুলো অন টাইমে হবে, রুটিন দেওয়া থাকবে সাপ্তাহিক, এবং একটা মাস্টার প্ল্যান থাকবে যে আমরা ফুল কোর্সটা কোন কোন ক্লাসে কি পড়াবো না পড়াবো, এবং কোন কোন দিন পড়ানো হবে, সবকিছু পাবো। মানে এটা একটা গোছানো কোর্স। আমাদের লাইভ লঞ্চিংটা আমরা সোমবারে করবো। সোমবারে করলে দেখবে যে একদম লাইভের মধ্যে কিভাবে কি থাকবে না থাকবে সব বুঝে দিব তোমাদেরকে। তো লাইভ লঞ্চিং এর আগে এখন প্রি বুকিং করে ফেলো, লাইভ লঞ্চিং এর সময় কিন্তু কোর্স পেমেন্ট বেড়ে যাবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো সবাই। ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ওকে, নেক্সট ক্লাসে আমরা প্রনাউন রেফারেন্সিং এর বাকি অংশটা করাই দেব। হ্যাঁ, কোর্সের ডিউরেশন সবগুলোরই 6 মাস করে, 6 মাস করে থাকবে কোর্স ডিউরেশন। ঠিক আছে, ভালো থাকো। আল্লাহ হাফেজ, টাটা।